ভেজা জামা কাপড় বদলে হাঁটুতে মুখ গুজে বসে আছে তারা। বিকেলের কথা মনে পড়তেই আবারও কেঁপে উঠছে সে। আমি তো সামান্য কথাই বললাম তারা, তুমি তো দেখছি নিজে নিজেই প্রস্তুতি নিয়ে বসে আছো। করবো নাকি ভয়ঙ্কর কিছু? নাফিজের বলা কথাগুলো এখনো বাজছে তারার কানে। না, নাফিজ কোনো ভয়ঙ্কর কাজ করেনি। সে তো চায় না এইভাবে তার প্রেয়সীকে পেতে। প্রেয়সীকে নিজের করে একদম তিন কলমা করে পাওয়ার জন্য সে আরো অপেক্ষা করতে রাজি। তারার তো একবার লজ্জা পাচ্ছে বিকেলের কথা ভেবে, আবার ভয়ে ঘেমে যাচ্ছে নাফিজের হুমকি শুনে। আচ্ছা, সন্ধ্যার সময় কি ঘটাতে চাইছেন উনি? এভাবে হুমকি কেন দিলেন? ওনাকে কোনো বিশ্বাস নেই। চিন্তায় তারার কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। হুট করে শীতকালের কথা মনে পড়তেই তারা আবারও লজ্জায় গাল দুটো টমেটো বানিয়ে ফেলল। সিসি, কি কথার ছিরি! ওনাকে কি ভেবেছিলাম, আর এখন কি দেখছি! অসভ্য লোক একটা, কোন ধরনের কথা বলে! সন্ধ্যাবেলা মাহমুদা বেগম ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছেন। মূলত তিনি অপেক্ষা করছেন নাফিজের জন্য। কি চাচিমা, এখন থেকে মেয়ে জামাইয়ের জন্য অপেক্ষা করছো? অথচ দুদিন আগেও কি সুন্দর কথা শুনিয়েছিলে তাকে। সৈকতের কথা শুনে পেছনে ঘুরলেন মাহমুদা বেগম। সৈকতের একটা কান টেনে ভালো মতো বলে দিলেন, আহ, লাগছে তো। আর পাকনামি করবি বল? পাকনামি কি করলাম? সত্যিই বললাম তো। হ্যাঁ, খুব সত্যি বলেছিস। এলেন আমার সত্যিবাদী। এর মধ্যেই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ হলো। মাহমুদা বেগম সৈকতের কান ছেড়ে দরজার দিকে তাকালেন। চাচিমা, দাঁড়িয়ে দেখছো কি? যাও, দরজা খোলো। কে এলো বলতো? দরজা না খুললে কিভাবে বুঝবে? মাহমুদা বেগম মাথার কাপড়টা আরো ভালো করে টেনে দিলেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই নাফিজ হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। নাফিজের দিকে একবার চোখ বোলালেন মাহমুদা বেগম। হলুদ রঙের পাঞ্জাবি পরে এসেছে নাফিজ। পেছনে চোখ যেতেই মাহমুদা বেগম দেখলেন তার বয়সী একজন মহিলা বোরখা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটিকে চিনতে আর অসুবিধা হলো না তার। সিএমএসে তিনি একবার দেখেছিলেন নাফিজের মাকে। নাফিজের মায়ের পাশেই আব্রাহাম সাহেব, যে হয়তো বয়সে বড় হবে এমন একজন লোক দাঁড়ানো। তিনি নাফিজের বাবা হবেন আন্দাজটা সহজেই করে ফেললেন মাহমুদা বেগম। এর মধ্যে সৈকত ছুটে এলো। কে এলো চাচিমা? দরজার বাইরে নাফিজকে দেখে সৈকতের মুখেও হাসি ফুটল। চাচিমা, ওনাদের দাঁড় করিয়ে রেখেছো কেন? চলো, ভেতরে নিয়ে চলো। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আপনারা। লতিফা নাফিজের বাবা ভেতরে ঢুকতে ঢুকতে সালাম দিলেন মাহমুদা বেগমকে। তিনিও উত্তর দিলেন। ছেলেরা এত সহজে কাঁদে না তারা। যেদিন নাফিজ ভাই যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় তো আমিও আইসক্রিম নিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। সেখানেই কথা হয় ওনার সাথে আমার। জানিস, কেঁদে কেঁদে আমার হাত ধরে কি মিনতি করেছিল। বারবার শুধু এতটুকুই বলেছিল, বুক ভরা নিঃশ্বাস নিতে চাই আমি, আর আমার অক্সিজেন হলো তারা। আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন আপনারা? ওকে ছাড়া আমি ভালো থাকবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। দয়া করে আমার থেকে ওকে কেড়ে নিবেন না। আমি ওকে কষ্ট দেব না ভাইয়া। তারাও যে আমাকে ভালোবাসে। আমি আমার ইহকাল পরকাল দুই জীবনের সঙ্গী হিসাবে ওকে চাই। তুই বল তারা, এমন করে কোনো ছেলে বর্তমানে কিছু বলতে পারে? সৈকতের কথা শুনে মাথা নিচু করে বসে আছে তারা। নাফিজের পরিবারে আসার পরেই সৈকত উপরে এসে তারার পাশে বসে আছে। তারাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। তার মানে, তুমি এত কিছুর নাটের গুরু, তাই তো? সে তুই যাই বলিস, আমার নিজের আপন বোন নেই। তোকে কখনো আমি চাস্তো বোনের চোখে দেখিনি। তোর জন্য এতটুকু করতে পারবো না? তবুও, কিন্তু আমি নাফিজের কথাই বলিনি। মানে, এ কদিন ধরে নাফিজের 14 গোষ্ঠীর খবর নিয়েছি আমি। তারপর কি জানলে? ব্যাটা একদম সিঙ্গেল, যাই বলিস। সবসময় একটা ভাব নিয়ে চলে। মেয়েদের প্রপোজালও তিনি ঢু মেরে উড়িয়ে দেয়। আর আর কি, সবই ভালো পেয়েছি, শুধু শুধু কি, শুধু এতটুকুতেই থামিনি। আমি দেখতে চেয়েছিলাম তুই কতটা নাফিসকে নিয়ে ভাবিস।
তাই 3 বেলা তোর ওপরও নজর রেখেছি। আর রেখে দেখি, বাপরে, আমি নাফিসকে কি বলবো? আমার বোন করবে না করে শেষমেশ নিজে একটা অফিসারের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর অফিসারকেও আচ্ছা মতো নাকানি চুবানি দিচ্ছে পানিতে। সৈকতের কথা শুনে লজ্জায় পড়ে গেল তারা। আহ ভাইয়া, শুধু একটু বেশি বলছো তুমি। ও, এখন তো আমি বেশি বলি। পরীক্ষাতেও ফেলটু মারতে গেছিলি, একটুর জন্য বেঁচেছিস। ভাই রে ভাই, তোর মতো মেয়ে যে এইরকম প্রেমে দেবদাসী হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি, সত্যি বলছি। তুমি থামবে? আচ্ছা, থামলাম। আচ্ছা ভাইয়া, একটা কথা বলো তো। কি? না থাক, তুমি আবার পচাবে না তো আমাকে? হারে না, বল তো। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা, উনি কি এসেছেন? কোন উনি? ইয়ে মানে ক্যাপ্টেন। যাক বাবা। আরে বর ছাড়া কি বিয়ে হয়? নাফিস ভাই না আসলে হয় নাকি? উনিও তো। হঠাৎ করেই তারার দিকে তাকিয়ে থেকে গেল সৈকত। তারাকে একবার ভালো করে দেখে তারার দিকে তাকিয়ে ভুরু নাচালো। কি? কিসের কি? তুমি কি দেখছো তাই বলো। এই, তোদের দুটোর কাহিনী কি বলতো? কিসের কাহিনী? এই যে আপনি নীল রঙের গাউন জামা পরে বসে আছেন, আর আপনার উনি নিচে হলুদ পাঞ্জাবি বসে পড়ে আছে, তো হিমু আর রূপা হওয়ার প্ল্যান করছো? আবার বলো তো। ভাইয়া তুমি যাও তো, খালি উল্টোপাল্টা কথা বলো তুমি। তারা হাতে থাকা কুশনটা ছুঁড়ে মারলো সৈকতের দিকে। সৈকত তো তারার কাণ্ড দেখে হেসে কুটি কুটি। দেখুন আপা, আপনি তো দেখছেন আমার মেয়েটা তো সুস্থ নয়। মাহমুদা বেগমের কথা শুনে লতিফা মাহমুদা বেগমের হাতের ওপরে হাত রাখলেন। আমি সবকিছু জেনে বুঝে তবেই আমার ছেলের জন্য প্রস্তাব এনেছি। আমি কিছুই চাই না, আমার ছেলের সুখ আমার কাছে বড়। সন্তানের সুখের কাছে মা বাবার আর কি আপত্তি থাকতে পারে বলুন? আর তারা যদি আজ আমার মেয়ে হতো, আমি কি পারতাম ওকে ফেলে দিতে? কখনো পারতাম না। ওকে আমি নিজের মেয়ে করেই নিয়ে যেতে চাই। মাহমুদা বেগম এবার আবেগে কেঁদেই দিলেন। ও আমার অনেক আদরের আপা। ওকে অনেক কষ্ট, কোনোদিনও কষ্ট দেইনি আমি। আমার কলিজাটাকে নিয়ে ভয় হয় আমার। আপনি কোনো চিন্তা করছেন? আমি তো বললাম ওকে আমি আমার মেয়ে করেই রাখবো। আপা বোঝেনি তো, আমরা মা বাবা, চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। আব্রাহাম সাহেবের কথা শুনে তার কাঁধে হাত রাখলেন নাফিজের বাবা। হ্যাঁ, অবশ্যই, মেয়ের জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। আমার কত ইচ্ছে ছিল আমার একটা মেয়ে থাকবে, ওকে নিয়ে সাইকেলে করে আমি ঘুরিয়ে নিয়ে বেড়াবো। কিন্তু আল্লাহ সেই ইচ্ছা তো পূরণ করলেন না। তাতে কি হয়েছে? আমি না হয় এবার আমার বৌমাকে নিয়ে মেয়ের শখ পূরণ করব। আব্রাহাম সাহেব আবেগে নাফিজের বাবাকে জড়িয়ে ধরলেন। আচ্ছা, আসল লোক তো এখানে নেই। তারা কোথায় আপা? ও, আমার তো খেয়ালই ছিল না। দাঁড়ান, আমি ওকে নিয়ে আসছি। ও ঘরে আছে। না না আপা, আপনার যেতে হবে না। এই পা নিয়ে মেয়েটা নামবে, কোনো দরকার নেই। আপনি ওর ঘরটা দেখিয়ে দিন, আমি নিজেই যাচ্ছি। কিন্তু? কোনো কিন্তু না, আপনি বলে দিন, আমি নিজেই যাব। আচ্ছা চলুন। মাহমুদা বেগম লতিফাকে নিয়ে উঠে দাঁড়ালেন। নাফিস, তুইও চল। আমি? হ্যাঁ নাফিস, তুমিও এসো। তোমরা দুজন তো একটু আলাদা কথা বললে না। নাফিস মাথা চুলকে একটু লাজুক ভাব নিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু আসলে সে মনে মনে এটারই অপেক্ষা করছিল। সেই কখন থেকে বারবার এদিকে ওদিকে ঘুরছিল সে তারাকে একটু দেখার জন্য। এই নাও, এটা আমার শাশুড়ির দেওয়া রুলি, তোমাকে দিয়ে গেলাম আজ। এরপর খুব শীঘ্রই কিন্তু আমার বাড়ির চাবি আমার ছেলের দায়িত্ব তোমাকে নিতে হবে। লতিফার কথা শুনে খানিকটা লজ্জা পেল তারা। লতিফা তারার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। তারা বারবার শুধু লতিফাকে দেখছে। কিছু বলবে মা? আপনাকে না খুব চেনা চেনা লাগছে। লাগবেই তো, কদিন আগেই সিএমএসে না দেখালে? না, তখন তো অতটাও খেয়াল করিনি, কিন্তু আপনাকে সত্যি খুব চেনা চেনা লাগছে। তুই কোথায় দেখবি ওনাকে মা? উনি তো আজই এলেন এখানে। মাহমুদা বেগমের কথাতে তারা মাহমুদা বেগমের দিকে তাকালো।
আমি ওনাকে আগে দেখিনি মা। তুই কোথা থেকে দেখবি? ও, তাহলে হয়তো ভুল হয়েছে। লতিফা মাথায় হাত রাখলেন তারার। আসি মা, ভালো থেকো। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাহমুদা বেগম লতিফাকে নিয়ে বেরিয়ে গেলেন। এর মধ্যে ঘরে সৈকতের আবির্ভাব। সৈকত টানতে টানতে নাফিসকে নিয়ে এসেছে ভেতরে। নাফিসকে দেখে তারা যেন আরো লজ্জা পেল। এদিকে নাফিস তো হা হয়ে তাকিয়ে আছে তারার দিকে। কি জামাইবাবু, আমাকে ট্রিট দিতে হবে কিন্তু। তা তো অবশ্যই। তোমার মতো শালা ঘরে ঘরে থাকা উচিত। তুমি না সাহায্য করলে আজ ওর কলেজে সময় মতো যেতে পারতাম। বলো না, আজ বিকালে ছাদে। নাফিজের কথা শুনে তারা হাঁ হয়ে তাকিয়ে আছে নাফিজের দিকে। মানে, আপনি কিভাবে এসেছিলেন? আরে তারা, ও তোরা সব ঘুম। ও সদর দরজা দিয়ে ঢুকেছিল, আবার সদর দরজা দিয়েই বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমাকে যে বলল আর্মি ট্রেনিং এর কথা, ওটা তো ঢপ ছিল রে। তারা আর চোখে নাফিজের দিকে তাকাচ্ছে। নাফিজ তারার দিকে আর পাত্তা না দিয়ে সৈকতের সাথে বকবক করছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে সৈকত আর নাফিজ তারার সামনে বসে বকবক করেই যাচ্ছে। কিন্তু নাফিজ না তারার দিকে একবারের জন্য তাকাচ্ছে, না দুজনের কেউ তার সাথে কথা বলছে। হঠাৎ করেই নাফিজ উঠে দাঁড়ালো। সৈকত, আসি তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারা হাঁ হয়ে নাফিসের দিকে তাকিয়ে আছে। তারা মনে মনে একটা কথাই বিড়বিড় করছে। এটা কি হলো? ভাব দেখাচ্ছে আমাকে। একটা কথাও বললো না, অথচ দেখো বিকালবেলা কি নাটকই না করলো। সৈকতও উঠে দাঁড়ালো। চলো তাহলে, অন্যদিন না হয় আবার আড্ডা হবে। সৈকত নাফিসকে নিয়ে বেরিয়ে গেল। তারা অবাক চোখে নাফিজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নাফিস দরজার আড়াল হতেই তারা বলল, যা বেটা, খাবো না তোর বিয়ে। ভাব দেখালো, একটুও কথা বলবো না। একটু কথা বললে কি হতো? বাব্বা, এসব তোমার কি নিত্য নতুন রূপ দেখছি তারা। আপনি থেকে ডিরেক্ট তুই, ভালোই ভাষা আমদানি করছো দেখছি। নাফিজের গলা পেয়ে তারা চমকে গেল। দরজার দিকে তাকাতেই দেখে নাফিজ বুকের সাথে হাত দুটো বেঁধে তারার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আপনি জানি। নাফিস কিছু না বলে পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে তারার দিকে ছুঁড়ে মারল। গোলাপটা তারার কোলের ওপরে গিয়ে পড়ল। তারপর একটা চিরকুট ছুঁড়ে মেরে নাফিস চলে গেল। নাফিস চলে যেতেই তারা চিরকুটটা হাতে নিয়ে খুলে দেখল। তাতে লেখা আছে, আই লাভ ইউ। জানালার কাছে দাঁড়িয়ে থেকো। এতটুকুই। দূর, যতদূর দেখা যায় ততদূর অবধি দেখতে দেখতে যাব। চিরকুটটা দেখেই তারার মুখে হাসি ফুটে উঠল। তারা আর দেরি না করে ক্রাশ নিয়ে খাট থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দেখাই যাচ্ছে নাফিজ বাবা মার সাথে গাড়িতে উঠছে। তারা বাইরে তাকাতেই একটু পর পর নাফিজ গাড়িতে বসে জানালা খুলে তারার জানালার দিকে তাকালো। তারা মুচকি হেসে হাত নাড়িয়ে বিদায় জানালো নাফিজকে। নাফিজ দূর থেকে ইশারায় ফ্লাইং কিস ছুঁড়ে দিল তারার দিকে। নাফিজের এমন কাজে তারার চোখ বড় বড় হয়ে গেল। গাড়িটা চলে যেতেই একটু পর তারার ফোনে মেসেজ টোন বেজে উঠল। জানালা থেকে সরে গিয়ে তারা ফোনটা নিয়ে মেসেজটা ওপেন করলো। তাতে লেখা, প্রেয়সী, হিমরূপা সাজতে হলে নীল শাড়ি পরতে হবে। এসব গাউন পরলে চলবে না। আর হ্যাঁ, শাড়িটা অবশ্যই আমার নিজ হাতে পরানো হতে হবে। তৈরি থেকো। কোনো এক বিকেলে আমরা দুজনে হব কপট কপটি। ক্যাপ্টেন। মেসেজটা পড়েই তারা যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। হুট করে নাফিজ কি শুরু করেছেটা কি? নাফিজের এইরকম রূপ তার মেনে নিতে পারছে না। চুপচাপ গম্ভীর স্বভাবের মানুষটি হুট করে যখন এইরকম পরিবর্তন হয়ে যায়, এমন তো মনে হওয়ারই কথা। তারার ভাবনার মাঝেই ফোনের রিংটোনটা বেজে উঠল। তারা এক মুহূর্ত দেরি না করে ফোন হাতে নিল। ক্যাপ্টেন নামটা দেখেই তারার মুখে আরো একবার হাসি ফুটল। ফোনটা রিসিভ করে কানে ধরল তারা। হ্যালো, কি এতক্ষণ লাগে কেন ফোন ধরতে? আজব, আপনি ফোন করার সাথে সাথেই তো রিসিভ করলাম আমি। কল দেওয়ার আগে রিসিভ করা যায় না?
আপনি কল না দিলে আমি কিভাবে রিসিভ করবো শুনি? কিভাবে আবার? উল্টো করে। এই, আপনি কি বলছেন বলুন তো? নিজে একটু কল করা যায় না? সবসময় আমি কল করি। এত নিষ্ঠুর কেন তুমি? হ্যাঁ, একটু কল করলে কি বেশি টাকা খরচ হয় নাকি? নাফিজের কথার মধ্যে বেশ অভিমানী সুর। তারা এবার হেসেই দিল জোরে জোরে। এই, তুমি হাসছো কেন? হাসার মতো কথাই তো আপনি বলেন। তারা, হুম, শোনো, বলুন। ও তারা, আরে কি হয়েছে? শোনো না। কি? এই, বলুন। এই, এই, আপনি বলবেন নাকি ফোন কাটবেন? আমি ফোন কাটবো। আই লাভ ইউ। তারা থ মেরে দাঁড়িয়ে আছে নাফিজের কথা শুনে। হুটহাট করে এমন কথা কেউ বলে? ফোনের দিকে তাকাতেই তারা দেখে নাফিজ কলটা কেটে দিয়েছে। তারার প্রচণ্ড হাসি পাচ্ছে। নাফিজের কথা মনে পড়ে। জানালা ধরে দাঁড়িয়ে বাইরে উঁকি দিচ্ছে তারা। চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। ঘড়ির কাঁটাটাও 7টা বেজে ছুঁই ছুঁই। কিন্তু নাফিজের কোনো খোঁজ নেই। কি হলো? আজ কেন আসেননি উনি? তবে কি উনি এখনো রেগে আছেন আমার উপর? না না, তাহলে কাল কথা বলল কেন? উনি কি ব্যস্ত? না, আজ তো শুক্রবার। তাহলে? তারার মনটাই খারাপ হয়ে গেল। ওই নাফিজের বউ, কি করিস? সৈকতের কথা শুনে পেছনে ফিরল তারা। এসব কি ভাইয়া? কি সব বলছো? হ্যাঁ, কি বলেছি? যা সত্যি তাই তো বলেছি। এখনো বিয়ে হয়নি তো? তারা রে তারা, তোর জন্য যে আজ কত ভোল্টের শক অপেক্ষা করছে জানিস না তুই? কেন, কি হয়েছে? বাইরে হাঁটতে যাবি না? আগে কি হয়েছে সেটা বলো। আরে পরে শুনবি। চল, একটু হাওয়া খেয়ে আসি। না। কেন? যেতে ইচ্ছা করছে না। তা করবে কেন? ওনার পেয়ারি ক্যাপ্টেন তো আর নেই, তাই না? ভাইয়া, চল বলছি, নইলে কিন্তু তোর বিয়ে খাবো না বলে দিলাম। খেও না। তুই যাবি? চল চল, যাচ্ছি। তারা সৈকতের সাথে বের হতে যাবে তার আগেই গাসুয়ার আগমন। ও সখিনার বাপ! গাসুয়ার কথা শুনে বিস্ফোরিত চোখে তাকালো সৈকত। আর তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়েই যেন হেসে লুটোপুটি খাচ্ছে। এই, তুমি আমাকে কি বললে? সাকিব ভাই। গাসু, তুমি কিন্তু প্রচন্ড ফাজিল। আই জানি, আই ভালা মানুষ। ফাজিল মানে ভালো। আর তোমাকে কে বললো সেটা? ম্যাডাম কইছে। ফাজিল মানে ভালা মানুষ, বজ্জাত মানে আস্ত ভালা মানুষ, বদমাইশ মানে ফরমালিন মুক্ত ভালো মানুষ। আই জানি। কি, এগুলো তোমাকে চাচিমা বলেছে? হ, এক্কেরে। সৈকত তারার দিকে ইশারা করলো। এই তারা, তোর মা পাগল হয়েছে জানিস? না ভাইয়া, এই পাগলকে থামানোর জন্য এই সব শিখিয়েছে। তাই বল। সাক্ষী ভাই, কি কন? আমি কি ভালা মানুষ না? হ্যাঁ, তুমি তো ভালা মানুষ। আই নো। আই অ্যাক্সিডেন্ট গার্ল। অ্যাক্সিডেন্ট? হ তারা আপা, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। তুমি কি বলতে চাইছো গাসু? ওরে আপা, ওই তো, ওই যে খাতায় ভালা করে গরুর পাশে আরেকখান যেন কি লেহে স্যার? ও, ওটা তো এক্সিলেন্ট। ও, ওই তো ওইখান। নেও থামো, আমরা হাঁটতে যাচ্ছি, তুমি যাবে? হ সাক্ষী ভাই, আই যাইতাম মর্নিং টক করতে। গাসু, ওটা টক না, ওয়াক। ওই হলো আর কি একখান। আচ্ছা আপা, এখন কথা কন তো দেখি। কি? ওই কানা কুমড়ো ফুল চোদ্দারে আপনি কেন বিয়া করতেছেন? দুনিয়াতে এত চুন্নি শাকচুন্নি থাকতে ওই গাছ বান্দরটা আপনারে গলাতে কেন ঝুলাতেছে? গাসুর কথা শুনে তারা সৈকত দুজনেই হেসে উঠল। গাসু, এসব কি কথা? না আপা, মুই মানতে পারলাম না। কেন গাসু? নাফিজ তোমার কি ক্ষতি করেছে? হেই মোরে কইছে আপার বাগান থেকে সব থেকে সুন্দর ফুলটারে ডাকাতি করব। তাইলে বোঝেন কত বড় টেপাকল ওই গাছ বান্দরটা। গাসু, টেপাকল কি? অপরাধী। বোঝেন সাকিব ভাই? হ, খুব বুঝলাম। ওই যে গাছ বান্দরটা সেই কাজই করছে। তিনি সত্যি সত্যি তোমাদের বাগানের সুন্দর ফুলটাই ডাকাতি করতে প্রস্তুতি নিচ্ছে। হাই হাই, কি কন? আমি আজকেই থানায় মামলা করুম ওই গাছ বান্দরটার নামে। তারা আপা,
আপনি কিন্তু সাক্ষী দিবেন। তারা তারা দেবে সাক্ষী? গাসুর কথা শুনে সৈকত হা হয়ে গাসুর দিকে তাকিয়ে আছে। তারা মিটিমিটি করে হাসছে। গাসু সৈকতের কথায় মাথা নাড়িয়ে সায় দিল। গাসু, তুমি দেখছি চোরের ঘরের চুরি করতে যাচ্ছ। কেমনে? আয় গাসু, ভাইয়া তুমি যাবে? না হলে এর কথা জীবনেও শেষ হবে না। আচ্ছা, চল। গাসু, তুমিও চলো। মাহমুদা বেগম ফটো অ্যালবামটা খুলে বসে আছেন। একটার পর একটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। কি হলো, সকাল থেকে এইগুলো নিয়ে বসেছো কেন? অতীতের স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। তারা কত বড় হয়ে গেল না? হুম, আমার তারা পাখিটা বেশ তাড়াতাড়িই বড় হয়ে গেল। আমার ভয় হচ্ছে ওকে নিয়ে। কেন? ও সুখী হবে তো? মাহমুদা, এত কেন চিন্তা করো তুমি? তুমিই না দুদিন আগে বলতে আমরা না থাকলে ওকে কে দেখবে। বলতাম তো, কিন্তু ভয় হয় যে। ভয় কি আমার কম হয় মাহমুদা? আমার মামুনির জন্য আমারও খুব চিন্তা হয়। নাফিজ যে যতটা দেখেছি খুব ভালো ছেলেও। দেখো, ও ভালো রাখবে তারাকে। তাই যেন হয়। মাহমুদা বেগমের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আব্রাহাম সাহেব মাহমুদা বেগমের কাঁধে হাত রেখে চিন্তা করতে নিষেধ করলেন। আরে সৈকত ভাইয়া, দাঁড়াও না। গাসু। তারা ক্রাস হাতে নিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সৈকত আর গাসু খুব দ্রুত পা চালিয়ে সামনে চলে গেছে। তারা তো আর ওদের মতো সুস্থ স্বাভাবিক না। তারা আর পেরে ওঠেনি। যা, কেউ দাঁড়ালো না। এরা কেন বোঝে না আমি এত দ্রুত যেতে পারি না? কেউ অপেক্ষাও করলো না আমার জন্য। তারার খুব কষ্ট হচ্ছে। চোখের কোণে পানিই চলে এসেছে। আসলেই তো, যেই মানুষটা একা ঠিকভাবে চলতে পারে না, তার কষ্ট কতটা। তোমার অপেক্ষা শুধু আমার জন্য। ওরা তো যাবেই, যেতে দাও। পিছে ফিরে দেখো, কেউ তো আছেই হাত বাড়িয়ে, মনের দরজা খুলে তোমার অপেক্ষায়। কণ্ঠস্বরটা তারার কাছে খুবই পরিচিত। তারা পেছনে ঘুরে দেখে নাফিজ মুচকি হেসে তারার দিকেই হাত বাড়িয়ে দিয়েছে। ক্যাপ্টেন? হুম, আমি। এই জন্য ওরা আগে আগে চলে গেছে। আপনি কখন আসলেন? অনেকক্ষণ আগে। হাতটা ধরো। তারা একবার নাফিজের দিকে তাকাচ্ছে, একবার নাফিজের হাতের দিকে। তারার বড্ড সংকোচ হচ্ছে নাফিজের হাতটা ধরতে। তারার পরিস্থিতি বুঝতে পেরে নাফিজই তারার হাতটা ধরল। চলো। কোথায়? আপাতত ওইদিকে, পরে না হয় হারিয়ে যাব তোমাকে নিয়ে অনেক দূর। নাফিজের কথায় তারার মুখে লজ্জা মাখা হাসি ফুটে উঠল। তারা এখন লজ্জা পেও না। তোমার জন্য রাতে এমন কিছু অপেক্ষা করছে যেটা কল্পনাও করতে পারবে না তুমি। খুব বেশি ভয়ঙ্কর সেটা। তারা, রাতের স্বপ্নগুলো খুব বেশি গভীর হয়, একদম গভীরতায় ছেয়ে যায়। এই গভীরতা তখন পূর্ণতা পায় যখন শুদ্ধ মনটাও বড্ড বেহায়া হয়ে যায় এক টুকরো ভালোবাসার আশায়। কি রে তারা, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যাবি না? সৈকতের কথাতে ধ্যান ভাগলো তারার। নাফিজের কথাগুলো তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। একদম জটলা বেঁধে বসে আছে। তাই তো বাড়ির দরজার সামনে দাঁড়িয়েও ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে সে কল্পনাতে মগ্ন। তারা, কি হলো তোর? কিছু না, ভেতরে চলো। ঘরের ভেতর ঢুকেই আরেক দফা শক খেল তারা। হুট করে এত মানুষ বাড়িতে। তারা সোফার দিকে তাকিয়ে দেখে সৈকতের মা বাবা বসে আছে। তার অপর পাশে তারার বড় খালা আর ছোট খালাও আছে। কিন্তু হঠাৎ করে বাড়িতে এত লোকজন কেন? তারা উত্তর খুঁজে পাচ্ছে না। যতদূর মনে পড়ে, আজ তার জন্মদিনও না। তার জন্মদিনেই মূলত পুরো বাড়িটা গম গম করে। আব্রাহাম সাহেব খুব বড় করে উদযাপন করেন। তাহলে মামুনি, দাঁড়িয়ে আছিস কেন? চল চল, দেখা, দেখ কারা এসেছে। আব্রাহাম সাহেব এসে তারাকে নিয়ে সোফার দিকে গেলেন। এই যে আমাদের আসল লোক চলে এসেছে। মামুনি, সালাম দাও। হুম, আসসালামু আলাইকুম। তারা সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলো। বাপি শোনো। কি হয়েছে মা? একটু এদিকে আসো তো। কেন? আসো না। আচ্ছা চলো। তারা আব্রাহাম সাহেবকে নিয়ে রান্নাঘরে গেল। কি হয়েছে মা? বাপি, বাড়িতে হঠাৎ এত লোকজন কেন? কি হয়েছে? কালকে তো বলনি।
এত লোকজন আসবে? আসলে মা, আজ আব্রাহাম সাহেবের কথা শেষ হওয়ার আগেই মাহমুদা বেগমের ডাক পড়ল। বাইরে থেকে চেঁচিয়ে মাহমুদা বেগম বলেন, তারার বাবা, কোথায় তুমি? এদিকে আসো তো। বাজার চলে এসেছে। আসছি। আব্রাহাম সাহেব মাহমুদা বেগমকে উত্তর দিয়ে তারার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আরে বাপি, মা, পরে আসছি, তোর মা ডাকছে। যা। কি হয়েছে কিছুই বুঝলাম না। তারা মুড অফ করে নিজের ঘরে চলে গেল। কি একটা অদ্ভুত ব্যাপার, হুট করে বাড়িতে এত লোকজন, অথচ তারা কিছুই জানে না। আজ সকাল অবধিও বাড়ি ফাঁকা ছিল। মর্নিং ওয়াকে থেকে আসার পর তারা যেন নিজের বাড়ি চিনতেই পারছে না। একদম বাড়ি ভর্তি মানুষ গম গম করছে। এই, তোর সাহস তো কম না! তুই আবার আমার মিষ্টির ছবিতে হাত দিয়েছিস! তানিয়ার হাত থেকে অ্যালবামটা কেড়ে নিয়ে তানিয়াকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিলেন ফজলে শেখ। ব্যথায় কেঁদে উঠল তানিয়া। কি এমন করেছি আমি? ওকে খুব দেখতে ইচ্ছে করছিল। ও, তাই বুঝি? তোর আবার ওকে দেখতেও ইচ্ছে করে? শয়তান ডাইনি একটা! তোর মতো মেয়ে মানুষ যেন কারোর পেটে না জন্মায়। মেয়ে হয়ে কিভাবে পেরেছিলি ওইটুকুন বাচ্চার উপরে দা দিয়ে আক্রমণ করতে? কতবার বলেছি আমার ভুল হয়ে গেছে। আপনি বলুন, এই ভুলের জন্য আমি কি কম সাজা পাচ্ছি? রাগ তোর ভুল। এটাকে ভুল বলে না। পাপ করেছিস তুই, পাপ। আর কিসের ক্ষমা চাইছিস? তোর ক্ষমা তো কি আমার মিষ্টি ফিরে আসবে? আপনি বা কেন এত কথা বলছেন? আপনি তো ওর আপন বাবা ছিলেন। আপনি, আমি না হয় সৎ মা ছিলাম। আপনি কি করেছেন ওর সাথে? যা করেছি সব তোর পাল্লায় পড়ে। ও এখন তো সব আমার দোষ, তাই না? আপনি কি ছোট বাচ্চা ছিলেন? সবসময় কেন একা আমাকে দোষ দেন আপনি? তানিয়ার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন ফজলে শেখ। অ্যালবামটা হাতে নিয়ে বিছানায় ধপ করে বসে পড়লেন। আসলেই তানিয়ার কথাই ঠিক। তানিয়াও ভুল কিছু বলেনি। আফসোস আর আফসোস আছে শুধু আজ ফজলে শেখের কাছে। কিন্তু এই আফসোস যদি আরো কয়েকটা বছর আগে করতেন তিনি, তাহলে হয়তো এভাবে পিতৃহীন হয়ে থাকতে হতো না তাকে। তারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসেছে। এর মধ্যে হুড়মুড় করে ঘরে গাসু ঢুকে পড়ল। আপা! গাসুর ডাক শুনে কেঁপে উঠল তারা। বিরক্তি নিয়ে গাসুর দিকে তাকালো। এগুলো কি গাসু? এভাবে কেউ ডাকে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি? নো ডরাই আপা, নো ডরাই। কাহিনী একখান ঘইট্টা গেছে গা। কি হয়েছে? আপা, বাড়ির সামনে কেবল 2 ভ্যান ভইরা বাজার আসছে। মেজর সাহেব আনছে এত এত মাছ মাংস, আরো যেন কি কি। সত্যি? হ্যাঁ, ও বাড়িতে মেহমান আছে, এই জন্য হয়তো। না আপা, তাই না। তাহলে? আজ নাকি কি অনুষ্ঠান আছে? অনুষ্ঠান? কিসের? হ, এরকম কি যেন শুনলাম। সাকি ভাই কইতেছিল। আরো কইছে আপনারে যেন না বলতাম। এর লেগাই তো এত এত বাজার। আরো লোক আইতো। আরো জানেন কি হয়েছে? কি হয়েছে? মেজর সাহেব সব ইউনিট থেকে 2টা রাঁধুনি আনছে। হেরা নাকি আজকে রাঁধবো। আমি তো বুঝতে পারছি না কিসের অনুষ্ঠান। আমিও বুঝতেছি না। যাক আপা, আপনি বহেন, আমি যাইতাম। ম্যাডাম নিচে থাকতে কইছে। গাসু আবারও দৌড় দিয়ে বেরিয়ে গেল। তারা গালে হাত দিয়ে বসে আছে। গভীর চিন্তায় পড়ে গেল সে। কিসের অনুষ্ঠান হুট করে? সে কিছুই বুঝতে পারছে না। ক্লিং 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 ফোনের শব্দ হলো। তারা নিজের ধ্যান থেকে বেরিয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। বলুন ক্যাপ্টেন। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো দেখছি কল হতেই রিসিভ করলে। আমার অপেক্ষাতে ছিলে নাকি? না। আর আমার ফোনে কল লিস্ট ঘাঁটলে শুধু আপনার নাম্বারই বের হবে। কেন? আপনি ছাড়া আর কারোর সাথে কথা হয় না, এই জন্য। ও, হুম। কি করছো? কিছুই না, এমনি বসে আছি। কিছুই করছো না? না। আচ্ছা, এখন রেস্ট নাও, একটু পরে আস্তে আস্তে করবে। আজ অনেক কাজ তোমার। কিসের কাজ? আছে আছে। আচ্ছা ক্যাপ্টেন, শুনুন। হুম। আজ না অনেক মেহমান এসেছে আমাদের বাড়িতে। আসবেই তো। কেন?
আর আপনি এমন করে বলছেন আপনি যেন সব জানেন। জানি জানি, শুধু তুমি কিছু জানো না। আজব, সবাই সব জানে আর আমি বসে আছি কেন? আমাকে কেউ কিছু কেন বলছে না? আপনি বলুন না। আচ্ছা বলছি। বলুন। আই লাভ ইউ। তারা নাফিজের কথা শুনে বোকা বনে গেল। এদিকে ফোনের অপরে নাফিজের জোরে জোরে হাসছে। কি হলো তারা পাখি, চুপ করে গেলে কেন? কথাই বলবো না আপনার সাথে আমি। আরে আরে শোনো না। শুনবো না। শোনো, ভালোর জন্য বলছি। এখন না শুনলে পরে নিজেই ফোন দেবে আমাকে। আমি কিন্তু একদম কল রিসিভ করব না, আগেই বলে দিলাম। কি? হাতে যেন আজ আমার নামটা দেখি গোটা গোটা অক্ষরে। মানে? আর ফোনে ক্যাপ্টেন নামটা না দিয়ে হাজবেন্ড লিখে দিও। নাফিজের শেষ কথাটা শুনে তারা বড়সড় শক খেল। মানে? আচ্ছা শোনো, তোমার কি ফুল পছন্দ? আগে আমার উত্তর দিন। না, আগে আমারটা দাও। না আমারটা? ঠিক আছে, আর কথা বলবো না কখনো। যাক বাবা, আমি আবার কি করলাম? উত্তর দাও। নয়নতারা: এখন তো এত পাবো না, আরো ফুল লাগবে। এত ফুল কেন লাগবে? কি করবেন? আছে আছে। এবার বলো, দ্বিতীয় পছন্দ কোন ফুল? সাদা গোলাপ। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে আরে, আবার উত্তর দিন। আল্লাহ হাফেজ। নাফিস ফোনটা কেটে দিল। তারা আরেক দফা বোকা বনে বসে আছে। তারার মেজাজটাই খারাপ হয়ে গেল। সবাই কি আজ তাকে বোকা বানানোর প্রতিযোগিতায় নেমেছে নাকি? এটাই বুঝতে পারছে না তারা। বিকালবেলা নিচতলায় সবাই হই হুল্লোড় করছে। তারা নিজের ঘরে বসে আছে। সেও নিচে গিয়েছে, কিন্তু কেউ যেন তাকে পাত্তাই দিচ্ছে না। তারপর আবার তারার মাথায় ঘুরপাক খাচ্ছে নাফিজের অন্য মেসেজ। দুপুরবেলা নাফিজ মেসেজ দিয়েছিল তারাকে। তাতে লেখা ছিল, তারা পাখি, আজ সকাল তো তোমার যেভাবে কাটলো সেটাকে মনে রেখো। কাল সকালটা সেভাবে কাটতে চলেছে, সেটাকেও কাটানোর প্রস্তুতি নাও। গতকাল রাতটা যেভাবে কাটিয়েছো, আজকের রাতটা আরো অন্যভাবে কাটানোর জন্য প্রস্তুত হও। তোমার জন্য তোমার প্রেমিক পুরুষ, তোমার ক্যাপ্টেন বিশেষ কিছু ঘটাতে চলেছে, তুমি কল্পনাও করতে পারবে না। এরপর তারা কয়েকবার নাফিসকে কল করেছিল, কিন্তু নাফিস কল রিসিভ করেনি। তারার ভাবনার মধ্যে দরজা খুলে ভেতরে ঢুকলো মাহমুদা বেগম, সাথে একটা মেয়ে। ম্যাডাম, ওনাকে সাজাতে হবে? হ্যাঁ, আমার মেয়ে তারা। তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলে নেই। ঠিক আছে। মেয়েটা বাইরে চলে গেলে মাহমুদা বেগম তারার পাশে গিয়ে বসলেন। মা, আমাকে সাজাবে কেন? আজ যে আমার ছোট্ট মাটার বিয়ে, এই দিনটা না সাজলে হয় কি? তারা যেন আকাশ থেকে পড়লো মাহমুদা বেগমের কথা শুনে। এত বড় শক খাবে সে কল্পনাও করতে পারেনি। কি বলছো মা? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? কেন, নাফিজের সাথে? কি? কি বলছো মা? হুট করে আমাকে তো কিছুই বলনি তোমরা। আসলে মা, কাল রাতে নাফিজের মা বাবার সাথে কথা বলে এটা ঠিক করেছিলাম। ও পরিবার সম্পর্কে সৈকত সব খোঁজ খবর নিয়েছে। ওদের গ্রামের বাড়ি তোর ফুপুর বাসা থেকে 2 গ্রাম পরে। ও নিজে খোঁজ নিয়ে দেখছে। দেখ মা, তুই আর নাফিস যেভাবে কথা বলছিস, ফোনে টুকটাক যা চলাফেরা করছো, এগুলো হারাম মা। এই জন্য হুট করে সিদ্ধান্ত নিয়েছে তোমার বাপি, আজ তোমাদের কাবিন করে রাখা হবে। তোমার পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান করব আমরা। এতে না তোমার সমস্যা হবে, না নাফিজের। এই জন্য আমাদের কাছের আত্মীয় স্বজনদের যা বলেছি, আর সবাই চলেও এসেছে। তুমি আমাকে এখন কেন বললে? কাল কেন জানাওনি? তুমি একটুও টেনশন করতে পারবে না মা, উল্টে অসুস্থ হয়ে পড়ো, এই জন্য জানাইনি। ক্যাপ্টেন জানে সব? হ্যাঁ, ও তো সবই জানে। ও আরো বলল তোমাকে সন্ধ্যার আগে জানাতে। উনি বলল আর তুমি তাই শুনলে? রাগ করো না মা, তোমার তো এমনিতেই আপত্তি ছিল না, হয়তো হুট করে হচ্ছে সব। মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। হুম। ওই মেয়েটা তোমাকে মেহেদি পরিয়ে দিবে, সাজিয়ে দিবে। সন্ধ্যার পরপরই নাফিজরা চলে আসবে। রেডি হয়ে নাও, ঠিক আছে? হুম। মাহমুদা বেগম তারার মাথায় হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেলেন। তারা তো রেগে লাল টমেটো হয়ে আছে। কত বড় ফাজিল ওই লোকটা! এই ছিল তোর মনে? কি করলো?
এইভাবে কেউ বিয়ে করে? আমি নিশ্চিত নিজেই লাফিয়েছে, না হলে বাপি কখনোই এত তাড়াহুড়ো করে কিছুই করতো না। মেহেদি রাঙা হাত দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তারা। পানি দিয়ে ধোয়ার পর হাত দুটো চকচক করছে। দুই হাতের তালুতে ছোট্ট করে লেখা নাফিজ। নাফিজের নাম দেখে তারা আরো লজ্জায় রঙিন হয়ে গেল। নিচ থেকে আওয়াজ হলো, বর এসেছে। তারার বুকটা যেন কেঁপে উঠল। আপা, বর আইসে গা, মুই দেখে আসি ফুলছোড্ডারে কিরাম লাগতাছে। গাসু আর দেরি না করে দৌড় দিয়ে বেরিয়ে গেল। বিউটিশিয়ান মেয়েটা তারার চুল ঠিক করছে। তারা যেন কাঁপছে রীতিমতো। একটু আগেও তার এত ভয় করছিল না, কিন্তু এখন বিয়ে মানে শুধু কবুল বলা নয়। এই কবুল বলেই একটা মেয়ে তার সমস্ত কিছু তুলে দেয় একজন অচেনা মানুষের কাছে সারা জীবনের জন্য। পরিচিত হলেও এই সময়টা প্রত্যেক মেয়ের কাছেই চেনা মানুষটাও অচেনা হয়ে যায়। আর অচেনা হলে তো কথাই নেই। একটু পরে নাফিজের এক কাজিন একটা লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। বাহ, মাশাআল্লাহ, আমার ভাই তো দেখছি একটা ডানা কাটা পরী খুঁজে এনেছে। মেয়েটি তারার পাশে গিয়ে বসলো। তারা একটু অবাক চোখে তাকিয়ে মেয়েটির দিকে আসে। অচেনা হলে যা হয় আর কি। ভাবি, আমি তোমার ননদ, আমার নাম মিশকা। ও, নাও, তোমার বর লাল বেনারসিও কিনেছে, লাল গাউনও কিনেছে। লাল গাউন? হ্যাঁ, লাল বেনারসি কিনেছে এই জন্য যাতে নাকি তোমার আফসোস না হয় তোমার বিয়েতে লাল বেনারসি পাওনি। আর গাউন কিনেছে তুমি পরবে বলে, তোমার হাঁটতে অসুবিধা হবে এই জন্য শাড়ি পরতে একদম নিষেধ করেছে। তারা যেন আরো অবাক হলো মিশকার কথাতে। এতটা ভেবেছে নাফিজ তাকে নিয়ে। নাফিজের প্রতি তারার ভালো লাগাটা যেন আরেক ধাপ বেড়ে গেল। বর বেশে নিচে অপেক্ষা করছে নাফিজ। পাশে নাফিজের দুই কয়জন কলিগ আর একজন কাজিন বসা। সবাই হাসাহাসি করছে, ঠাট্টা করছে। তারার কাজিনরা বেশ মজা করছে, কিন্তু নাফিজের সেই দিকে নজর নেই। তার নজর বারবার সিঁড়ির দিকে। এত মানুষের মাঝে নাফিজ অপেক্ষা করছে কখন তার প্রেয়সীকে সে বধূ বেশে দেখবে। কি গো দুলা ভাই, তারার জন্য অপেক্ষা করছে বুঝি? ইয়ে মানে সৈকত। হুম, আমি কিন্তু তারার বড় সম্পর্কে বড় ভাই। ভাই বলো। আচ্ছা সৈকত ভাইয়া। আরে না, সৈকতই বলো। আমি তো মজা করছিলাম। ওই যে চলে এসেছে। সৈকত বেশ চেঁচিয়ে কথাটা বলল। সৈকতের সাথে সাথে সবাই সিঁড়ির দিকে তাকালো। নাফিস তো হাঁ হয়ে তাকিয়ে আছে। লাল রঙের জর্জেটের গাউন, নিচে গোল্ডেন রঙের মোটা ভারী লেস বসানো। গাউনটা অনেক কাজ করা। তারার মুখেও একদম হালকা মেকআপ, গায়ে হালকা গহনা, মাথায় গোল্ডেন রঙের হেজাব পরা, আর লাল ওড়নাটা সুন্দর করে মাথায় দেওয়া। মিশকা গাসুর সাথে তারা ধীরে ধীরে নামছে। সবাই হা হয়ে তারার দিকে তাকিয়ে আছে। অবশেষে নাফিজের অপেক্ষার অবসান হলো। তারাকে নাফিজের পাশে বসানো হলো। নাফিজের চোখ শুধু তারার দিকে। একটু পর পর মাথা ঘুরিয়ে তারাকে দেখছে। এদিকে মানুষ সে যে এটা নিয়ে হাসাহাসি করছে সেটা নিয়ে তার যেন চিন্তাই নেই। তারা বেশ লজ্জা পাচ্ছে নাফিজের এমন আচরণে। আরো সবার সাথে কথা বলতো আছে। কবুল বলার সময়টা নাফিজ চোখ বুজে শুধু কল্পনা করেছিল একটা ছোট্ট পরী তার নয়নতারা বাগানে খেলছিল। হুট করে সে যেন হোঁচট খেয়ে পড়ে গেল, আর তার ওঠার নাম নেই। একটু পর সেখানে আরেকটা পরী উঠে দাঁড়ালো, কিন্তু এ যে সেই ছোট্ট পরীটা নয়, নাফিজের তারা পাখি। বিদায়ের সময় তারাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছেন আব্রাহাম সাহেব আর মাহমুদা বেগম। তারা দুদিন বাদেই আবার আসবে, তবুও যেন তারা সান্ত্বনা পাচ্ছে না। অবশেষে গাড়ি এসে থামলো নাফিজের কোয়ার্টারের সামনে। তারার হাত ধরে নাফিজ তারাকে নামালো। লতিফা বরণ করলো ছেলে বউকে। এবার আমার ঘরে চলো মা। কিন্তু চাচি, ভাবি এই পা নিয়ে আরো এত ভারী সাজ, 3 তলা অবধি উঠবে কিভাবে? মিশকার কথা শুনে মন খারাপ হয়ে গেল তারার। খুব কষ্ট হচ্ছে তার। এর মধ্যে নাফিজ এমন একটা কাজ করলো, সবাই তাতে অবাক হলেও লতিফা বেশ খুশি হয়েছেন। তারার হাত থেকে গ্লাসটা সরিয়ে লতিফার হাতে দিয়ে নাফিজ তারাকে কোলে তুলে নিল।
বিয়ে করেছি দুজনে সারা জীবন একসাথে পথ চলবো বলে, একে অপরের পাশে থাকবো বলে। তাই এটা এই চলাটাও দুজনে একসাথে চলবো। নাফিজ আর বউকে কাউকেই তোয়াক্কা না করে তারাকে কোলে নিয়ে সিঁড়ির দিকে গেল। নাফিজের এমন কথাতে তারার খুশিতে চোখ ছলছল করে উঠল। তবে কি সত্যি সত্যি সে তাকে পেল, যাকে সে চেয়েছে? সাদা রঙের গোলাপ আর নয়নতারা ফুল মিক্সড করে সাজানো পুরো ঘর, ভেতরে ছোট ছোট লাইটিং, অসম্ভব সুন্দর লাগছে পুরো ঘরটাকে। তারা বিছানার মাঝখানে বসে আছে, এদিকে ওদিকে চোখ বুলাচ্ছে। এই জন্য হয়তো নাফিজ তাকে জিজ্ঞাসা করেছিল প্রিয় ফুল নিয়ে। নাফিজের এখনও আসার নাম নেই। হুট করেই দরজা খোলার আওয়াজ হলো। তারা কিছুটা কেঁপে উঠল, সাথে সাথে দরজার দিকে তাকালো। নাফিজ দরজাটা লক করে তারার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। বিছানার দিকে এগিয়ে গেল নাফিজ। অবশেষে অপেক্ষার অবসান হলো। তোমাকে বলেছিলাম না, কোনো এক বিকেলে আমরা দুজনে হব কপত কপতি। নাফিজের কথা শুনে তারা লজ্জায় চোখ নামিয়ে নিল। এক হাত কোলের ওপরে আরেক হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে রেখেছে তারা। নাফিজ দুষ্টু হাসি দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তারার পাশে বসে তারার কোলের ওপরে রাখা হাতটির ওপর নিজের হাত রাখল। নাফিজের স্পর্শে তারার হৃদস্পন্দন যেন আরও বেড়ে গেল। তারা ঈষৎ কেঁপে উঠল। তারার কাঁপুনি দেখে নাফিজের মুখের হাসিটা আরও দ্বিগুণ বেড়ে গেল। তারা নাফিজের হাতের নিচ থেকে নিজের হাতটা সরাতে যাবে, তার আগেই নাফিজ আরও শক্ত করে তারার হাতটা ধরে বসল। তারা পাখি, তুমি কার থেকে হাত ছোটাচ্ছ? একবার ভেবে দেখবে তো তা? কতটা কষ্ট চেষ্টা করেছো, পেরেছো কি আমার হাত থেকে ছাড়া পেতে? নাফিজের কথায় তারা মাথা তুলে নাফিজের দিকে তাকালো। কিন্তু ওই যে নাফিজের নেশাক্ত দৃষ্টি, মুখের বাঁকা হাসি তারাকে আর তাকিয়ে থাকতে দিল না, উল্টো আরও লজ্জায় ফেলে দিল। তারা আবার নিজের চোখ নামিয়ে নিল। বলেছিলাম তোমার জন্য অদ্ভুত কিছু অপেক্ষা করছে। কি হলো, কথা তো বলো মাই ওয়াইফ। তুমি এত লজ্জা পেলে তো আমি আরও মরিয়া হয়ে যাব। বউসোনা, কিছু তো বলো। নাফিজের কথা শুনে তারার আরও লজ্জা লাগছে। মনে মনে সে শখ কষে নিচ্ছে, আগের নাফিজ কি ছিল আর এখন সে কাকে দেখছে। কি বেশরম কথাবার্তা। তারা পাখি, বউসোনা, আমাদের চাঁদের কণা, কিছু তো বলো। আপনি এরকম কেন? কী রকম? খুব খারাপ একটা লোক। আপনাকে যা দেখেছিলাম আপনি মোটেও তেমনটা নন। তারার কথা শুনে নাফিজ হো হো করে হেসে উঠল। তারা এবার মুখের ওপর থেকে আধ লম্বা ঘোমটাটা নিজেই খুলে ফেলল। রাগী দৃষ্টিতে নাফিজের দিকে তাকালো। আপনি হাসছেন, পাজির লোক কোথাকার। যাক বাবা, আমি কি করলাম? একদম ঠিক করেননি। এমন হুট করে কেন বিয়ে করেছেন? আমি জানি আমার বাপি এত তাড়াতাড়ি বিয়ে দিন তো না, সব আপনার কারসাজি। তা যা বলেছ। তার মানে আপনি সত্যি সত্যি এই কাজ করেছেন? হুম, ইমোশনাল ড্রামা, যাতে আর তুমি পালাতে না পারো। আস্ত খারাপ একটা আপনি। নাফিজ আবারও তারার কথা শুনে হো হো করে হেসে উঠল। হঠাৎ করে নাফিজ হাসি থামিয়ে দিল। অবাক চোখে সে তারার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে তার খেয়াল হলো তারা পুরো ঘোমটা খুলে ফেলেছে রাগের মাথায়। বিয়ের সময় মাথায় হেজাব থাকাতে তার ঘন কালো চুলগুলো নাফিজ দেখতে পায়নি। এখন যেন তারাকে আরও বেশি সুন্দর লাগছে। নাফিজ হা হয়ে তাকিয়ে আছে তারার দিকে। ক্যাপ্টেন, কী হলো? আপনি কোন দিকে তাকিয়ে আছেন বলুন তো? চুপ করো, দেখতে দাও। নেকি পাচ্ছি? মানে? নিজের স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালেও নেকি পাওয়া যায়। নাফিজের কথায় তারা আবারও লজ্জা পেয়ে গেল। নাফিজ তারার দিকে আরেকটু সরে গেল, একদম তারার গা ঘেঁষে বসল। তারা পাশে সরতে যাবে তার আগে নাফিজ তার বাহু দিয়ে তারাকে ঘিরে ধরল। তারা তো আরও কেঁপে উঠেছে। একবার নাফিজের দিকে তাকাচ্ছে, একবার তারার হাতের দিকে। এদিকে লজ্জাও পাচ্ছে। নাফিজের সেই দিকে কোনো হেলদোল নেই। সে এক দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে নাফিজ
অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসল। তারার থুতনি ধরে তারার মুখটা উঁচু করে তারার কপালে চুমু দিল নাফিজ। সাথে তারার চোখ বুজে ফেলল। নাফিজের মুখ থেকে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। নাফিজ আবারও তারার দিকে তাকিয়ে আছে। তারা পাখি, খুব বড় কাজ আছে, চলো সেটা সেরে নেই। তারা এবার চোখ খুলল। কি কাজ? তোতলাচ্ছ কেন? আরে নামাজ পড়বো দুজনে একসাথে, চলো। আমি এই ভারী গাউন গহনা পরে কিভাবে পরবো? আচ্ছা দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। নাফিজের কথা শুনে তারার চোখ বড় বড় হয়ে গেল। তারা নাফিজকে হালকা ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে আসলো। ঢোক গিলে বলো, আপনি খুলে দেবেন মানে? নাফিজ তারার কথার উত্তর না দিয়ে তারার হাত ধরে নিজের কাছে টেনে আনলো। তারপর তারার হাত থেকে চুড়িগুলো খুলতে লাগলো। এদিকে তো তারার কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ। নাফিজ একে একে তারার সব গহনা খুলে দিল। চলো এবার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিবে। নাফিজ খাট থেকে নেমে গেল। তারার নামার অপেক্ষা করছে সে। তারা খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে আর এদিকে ওদিকে তাকাচ্ছে। কি খুঁজছো? আমার কাজ কোথায়? তোমার সামনেই দাঁড়িয়ে আছে। কই, নেই তো। নাফিজ এবার তারার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। তারার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। কেন? আমাকে চোখে পড়ে না? আপনি মানে? হ্যাঁ আমি। যতক্ষণ আমি থাকবো তোমার অবলম্বন হয়ে থাকবো, আর কাউকেই তোমার কাছে ঘেঁষতে দেব না। নাফিজের কথাতে তারার চোখে যেন পানি ছলছল করছে। এতটা সে পাবে সে কখনো আশা করেনি। নাফিজের তারার হাতের তালু দুটো দেখে দুই হাতের তালুতে চুমু দিল। তারা আবারও কেঁপে উঠল। তোমার সব কিছু জুড়ে শুধু আমি থাকব, আমার বিচরণই চলবে, আর কারোর বিচরণ তোমার জগতে সম্পূর্ণ নিষিদ্ধ। নাফিজের কথা শুনে তারা মুচকি হাসি দিয়ে নাফিজের দিকে তাকালো। বসো, তোমার ড্রেস নিয়ে আসি আগে। নাফিজ উঠে দাঁড়ালো। নিজের আলমারি খুলে একটা সাদা রঙের জামদানি শাড়ি বের করলো, সাথে আনুষঙ্গিক কাপড়গুলো। চলো এগুলো পরবে। কি শাড়ি? আমি জীবনে কখনো শাড়ি পরিনি। শাড়ি পরতে পারি না, হাঁটতে পারবো না আমি। আঁচল ধরবো নাকি নিজেকে? তোমার হাত ধরার লোক এখন যেমন আছে, পথ চলার লোকও যেমন আছে, তো আঁচল ধরার লোকও আছে। তুমি বাকিগুলো পরে এসো, আমি শাড়ি পরিয়ে দেব। নাফিজের কথা শুনে তারার চোখ বের হয়ে আসার উপক্রম। কি? না। কিসের না? আমার বউকে আমি শাড়ি পরাবো, তাতে তোমার কি? আমি পরবো না। নাফিজ তারার সাথে আর কথা বাড়ালো না, ওয়াশরুমের দিকে গেল। তারা চুপচাপ বসে নাফিজের কাণ্ড দেখছে। একটু পর নাফিজ বেরিয়ে এসে চট করে তারাকে কোলে তুলে নিল। এতটাই দ্রুত করলো তারাও আচমকা ভয় পেয়ে গিয়েছিল। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ওয়াশরুমে কাপড় রেখে এসেছি, ওগুলো পরে এসো। নাফিজ তারাকে এনে ওয়াশরুমের ভেতরে নামিয়ে দিল। দাঁড়াতে পারবে তো? দাঁড়াতে পারবো, বেশিক্ষণ না, পায়ে ব্যথা করবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এগুলো পরে নাও। আমাকে ডাক দিও, আমি আসলে হাত মুখ ধুয়ে নেব। আমি শাড়ি পরিয়ে দেব। আমি পরবো না। তারা লজ্জায় কাঁচুমাচু হয়ে যাচ্ছে। কিভাবে সে নাফিজের সামনে দাঁড়াবে আর নাফিজ তাকে শাড়ি পরাবে? তারা, কি হলো? কোনো কথা শুনবো না আমি? বেশি বকবক করলে না নিজের হাতে চেঞ্জ করিয়ে দিব। না। নাফিজ মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তাহলে তাড়াতাড়ি করো, আমি বাইরে আছি। ঠিক আছে বউসোনা। নাফিজ ওয়াশরুমের বাইরে বেরিয়ে এসে দরজাটা টেনে দিল। তারা আর উপায় না পেয়ে ব্লাউজ পেটিকোট পরে নিল। টাওয়েলটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। কি পরিমাণ বজ্জাত লোক একটা! ছি ছি ছি, লজ্জা বলতে কিচ্ছু নেই। তারা নিজেই আবার নিজের ভাবনাতে ডুব দিল। আসলে সে কিসের লজ্জার কথা ভাবছে? নাফিজ এখন তার স্বামী। লজ্জা পেলেও তার আটকানোর কোনো উপায় নেই। লজ্জা তো লজ্জা, লজ্জার বাপও ধুয়ে মুছে পালাবে শত হলেও। এখন সে বিবাহিত। নিজেকে মনে মনে সান্ত্বনা দিয়ে তারা নাফিজকে ডাক দিল। ক্যাপ্টেন, শুনছেন? আমার হয়ে গেছে। তারার ডাক শোনা মাত্রই নাফিজ ওয়াশরুমের দরজা আগলা করে ভেতরে ঢুকলো। তারাকে দেখে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে ছিল নাফিজ। আরও তারা
চুলটা ছেড়ে রেখেছে, গোল্ডেন রঙের ম্যাচিং ব্লাউজ পেটিকোট পরে সাদা তোয়ালে জড়ানো। নাফিজের কাছে তারাকে যেন স্নোবল মনে হচ্ছে। টাওয়াল জড়ানো কি ছিল তারা পাখি? আমি তো। নাফিজ হো হো করে হেসে উঠল। তারা বেচারি তো লজ্জায় শেষ। নাফিজ আর লজ্জা পাওয়ার সুযোগ না দিয়েই তারাকে কোলে তুলে ভেতরে বাইরে আনলো, দাঁড় করিয়ে শাড়িটা হাতে নিল। আসলে এত দ্রুত হয়েছে, পুরো মার্কেটটা ঘুরে মনের মতো নীল শাড়ি পাইনি, তাই এটা এনেছি, পরে আবার আমরা স্বপ্ন পূরণ করব। তারাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল নাফিজ। তারা শুধু অবাক চোখে নাফিজের পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছে। নাফিজ তারাকে শাড়ি পরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু একটা মেয়েকে এইভাবে দেখে তার চোখে বিন্দু মাত্র অন্য কিছুর ছাপ নেই। নাও, হয়ে গেছে, চলো অজু করে নেবে। তারাকে কোলে নিয়ে আবারও ওয়াশরুমের দিকে গেল নাফিজ। নামাজ শেষ করে বেলকনিতে বসে আছে নবদম্পতি। নাফিজের দোলনা খুব পছন্দ। একলা সময়টা সে দোলনায় বসে কাটাতে ভালোবাসে। তারাকে দোলনায় বসিয়ে একটু করে দোল দিচ্ছে নাফিজ। হালকা বাতাসে তারার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। দোলনার দোলের সাথে অবাধ্য চুলগুলো নাফিজের মুখে এসে পড়ছে। নাফিজ যেন অন্যরকম ভাবে উপভোগ করছে এটা। দোলনা থামিয়ে নাফিজ এবার তারার পাশে গিয়ে বসলো। তারাকে হালকা করে জড়িয়ে তারার মাথাটা নিজের বুকের পাশে রাখলো। এক হাত দিয়ে নাফিজ তারার চুলে বিলি কেটে দিচ্ছে, আরেক হাত দিয়ে তারার চুলে আঙ্গুল ধরে রেখেছে। তারা কিছুই বলছে না, তার ভেতরও একটা ভালো লাগা কাজ করছে। তারা বারবার এটা মনে হচ্ছে এটা তার জীবনের শ্রেষ্ঠ রাত। তারা, হুম, একটা কথা বলবো। কি কথা? তারা, আমার জীবনের একটা অতীত আছে। কিসের অতীত? তারা মাথা নিচু করে নাফিজের দিকে তাকালো। নাফিজ একবার তারার দিকে তাকিয়ে তারার কপালে চুমু দিয়ে বলে উঠল। বেলকনির গ্রিল ধরে দাঁড়ালো। তারা, আমি তোমার আগে একজনকে ভালোবাসতাম, বলতে গেলে আজও বাসি। কি? নাফিজের কথাটা যেন তারার ঠিক হজম হলো না। তারার বুকে যেন কেউ তীর ছুঁড়ে দিল। তারার চোখে সাথে সাথে পানি চলে এসেছে। নাফিজের সেই দিকে খেয়ালই নেই। এক মনে সে আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ তারা, আমার মিষ্টি, মিষ্টি পাখি। মিষ্টি? হ্যাঁ, আমার ছোট্ট মিষ্টি, আমার বাগানের ছোট্ট রানীটা। উদাস হয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে মাহমুদা বেগম। আব্রাহাম সাহেব পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমার কষ্ট হচ্ছে খুব। আমার সোনাটা কি করছে? ও রাতে খেয়েছে তো? ঔষধ খেয়েছে তো? মাহমুদা, চিন্তা করো না। আজ আমার মামুনি আজ নতুন জীবনে পা দিয়েছে। ওর জন্য দোয়া করো। দোয়া তো করি। মায়ের কি দোয়া করতে হয়? আমার কলিজাটাকে ছিঁড়ে দিয়েছি আজ যেন। মাহমুদা, কেঁদো না, ও চলে আসবে তো। আচ্ছা, আমরা কি নাফিজের থেকে এত বড় সত্যিটা লুকালাম? ও যদি কখনো জানতে পারে আমার তারার বায়োলজিক্যাল মা বাবা না আমরা, তাহলে? তাহলে মানে আমরাই ওর বাবা মা। ওকে জানতে দেব না। আর না জানলেই বা কি? আর জানলেই বা কি? আমার তারা কি আর ৫টা মেয়ের মতন নাকি? নাফিস কি পারবে ওর মতো আরেকটা মেয়ের মতো সহজে খুঁজতে? সেটা ঠিক, তবুও তবুও কিছু না। ঘুমাও তুমি, বড্ড চিন্তা করছো বেশি। আব্রাহাম সাহেব মাহমুদা বেগমকে টেনে বালিশে শুইয়ে দিলেন। হ্যাঁ তারা, মিষ্টি পাখি আমার জীবনের অংশ। নাফিজ মিষ্টিকে নিয়ে তার সমস্ত অতীত তারাকে বলে দিল। নাফিজের চোখ বেয়ে পানি পড়ছে। নাফিজ তবুও বাইরের দিকে তাকিয়ে আছে। এদিকে যে তারার চোখেও পানি, সেটা আর সে দেখল না। মিষ্টিকে কখনো পাননি আপনি? তাহলে কেন আর খুঁজলেন না ওকে? খুঁজে কি করতাম? মিথ্যার জাল আর কত। মানে, আমার এই ইমোশন নিয়েও মানুষ খেলেছে। যেন ইউনিটের শুরুর দিকে ক্যাপ্টেন তানিয়া নিজেকে মিষ্টি বলে দাবি করেছিল। তারপর ওই দিন বাড়ি এসে সারা রাত ঘুম হয়নি আমার। ভেবেছিলাম তবে কি উনিই আমার মিষ্টি। কিন্তু পরে যখন নিজের খেয়াল হলো, বিশেষ করে বয়স,
যখন বুঝলাম আমার মিষ্টির এখনো এতটাও বড় হওয়ার কথা নয় যে সে একজন অফিসার হবে। আর সত্যি বলতে শুধু ভেবেছিলাম, চোখ বুঝলে মিষ্টির সাথে তাকে মেলাতে পারিনি, তাই আর কাউকে বিশ্বাস করি না। ওই দিনের পর আমার জীবনের নতুন মোড় শুরু। মায়ের চোখের পানি, বাবার হতাশা দেখে প্রচুর কাঁদতাম। পরে মসজিদের ইমামও বোঝালেন, এভাবে জীবন চলে না। আর হুট করে তুমি কোথা থেকে আমার জীবনে এসে পড়লে। আমার সব কিছু যেন আরেকবার এলোমেলো হয়ে গেল। আর সেই এলোমেলো থেকেই আরেকবার বাঁচার আশা পেয়েছি। এখন যদি কেউ এসে বলে সে মিষ্টি, তাহলে বলবে না, বলা এত সহজ নয়। আমি তার থেকে প্রমাণ নেব, সব প্রমাণ। আরেকবার চিনতে ভুল করব না। নাফিস চোখ মুছে পেছনে তাকালো। তারা, তুমি কাঁদছ কেন? আসলে এতটা ভালো কেউ কাউকে বাসতে পারে জানা ছিল না। চোখে পানি চলে এলো। আমি আজও ওকে খুঁজি, যদি খুঁজে পাই। কেন? ও যদি ফিরে আসে, তখন কি করবেন আপনি? আমাকে বেছে নেবেন নাকি ওকে? তারা জিজ্ঞাসানো দৃষ্টিতে নাফিজের দিকে তাকিয়ে আছে। তারার দৃষ্টি দেখে নাফিজের মনে দুষ্টু বুদ্ধি জাগলো। দুষ্টুমি করে নাফিজ বলল, দুজনকেই মেনে নিব? মানে? মানে মিষ্টিকেও বিয়ে করে নেব, আর তোমারও একটা সাথী থাকবে। তারা যেন তেলে বেগুনে জ্বলে উঠল নাফিজের কথা শুনে। কখনো না। আমি অসুস্থ বলে ভাববেন না যে আপনাকে ভাগ করব। আপনার যদি তাকে নিয়ে এতই আশা থাকে, কেন বিয়ে করেছেন আপনি আমাকে? কেন এত কিছু ঘটিয়েছেন? তার চেয়ে বলে দিন, আমি এক্ষুনি চলে যাব। তারা রেগে ওঠার চেষ্টা করছে, তার আগেই নাফিস তারাকে টেনে এনে বুকের সাথে জড়িয়ে নিল। এই, একদম না। সাহস দেখি কম না তোমার? ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেব। ছাড়ুন আমাকে। ছাড়বো না। বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হলো। নাফিজ এখনো তারাকে বুকের সাথে জড়িয়ে রেখেছে। তারা চুপটি করে নাফিজের হার্টবিট গুলো শুনছে। তারা, আমার জীবনটা এখন আর আগের মতো নেই। তারা, মিষ্টি ছিল আমার অপেক্ষা, আমার ভালোবাসা। কিন্তু তারা, সে তো শুধুই আমার না, আমার পরিবারের মুখের হাসি, আমার নতুন করে বাঁচার কারণ, আমি রাত জাগা রাতগুলোর ঘুমন্ত হওয়ার কারণ, আমার মুখে হাসি ফোটানোর কারণ। আমি মিষ্টিকে ভুলতে পারবো না, কিন্তু তারাকেও ভুলতে পারবো না। আর ছাড়তে তো পারবোই না। মিষ্টি যদি কখনো আসে, ওর জন্য আমি ওর নতুন জীবন সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারি। কিন্তু তারার জন্য দেওয়া না দায়িত্ব নিতে পারি। আর ছোট্ট মিষ্টির জন্য আমার ভালোবাসাটা যে একতরফা, কুঁচকো, যে তখন বোঝেনি আমার অনুভূতিটা। ও শুধু তার নাফিস ভাইয়াকে বন্ধু ভাবতো, কাছের বন্ধু, খেলার সাথী। আর তারার প্রতি ভালোবাসাটা দুই তরফা। আমি যে তারার শুধু বন্ধু তা না, তার ক্যাপ্টেন, তার ভালোবাসা, আজ তার স্বামী। দুটো এখন আলাদা হয়ে গেছে তারা। তোমাকে ছাড়া সম্ভব না আমার। নাফিজ বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল তারাকে। নাফিজের চোখের ফোঁটা ফোঁটা পানি তারার পিঠে পড়ছে। এদিকে তারার চোখেও পানি। এই পানির অর্থ শুধু তারাই জানে। নাফিজের মনে মনে একটা কথাই বলছে, পারবো না পাখি, তোমাকে হারাতে পারবো না। আর তারা তো মনে মনে আজ আরেকটা কথা বলছে, আল্লাহ, তুমি আজ এরকম একটা রাত দেবে আমাকে কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম এটা শ্রেষ্ঠ রাত। না, এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত। এতদিন ভেবেছি আমার জীবন মানেই রাতের অন্ধকার। আজ আমার জীবনের আলো মানেই সেই রাতের আধার। আমার অতীত বর্তমান আজ সব মিশে গেছে, একাকার হয়ে গেছে। আমি পারিনি এটা ভাবতে। আজ ভালোবাসার শব্দটা আরেকবার পরিচয় করালো আমাকে। এই মানুষটাকে আরো ভালোবাসবো আমি। ওর ভালোবাসার পাল্লা যে বড্ড বেশি ভারী হয়ে গেছে। সে নিজেও জানে না আমি তোমাকে কতটা ভালোবাসি। খুব ভালোবাসি ক্যাপ্টেন নাফিজ ভাইয়া। তারা নীরবে চোখের পানি ফেলে গেল। নাফিজ এবার তারাকে বুক থেকে তুলল, তারার চোখের পানি মুছে দিল। দেখো না কতটা স্বার্থপর আমি, আমার জন্য তোমাকেও আজ কাঁদিয়ে দিলাম। তারাও হাত দিয়ে নাফিজের চোখের পানি মুছিয়ে দিল।
হুম, আপনিও না বলেছিলেন এখন যে যা হবে সব দুজনের? নাফিস মুচকি হেসে তারার কপালে চুমু দিল, তারার গালে চুমুতে ভরিয়ে দিল। তারা কেঁপে উঠছে, তার লজ্জা লাগছে, কিন্তু আজ যাই হয়ে যাক সে হার মানবে নাফিজের ভালোবাসার কাছে। নাফিস তারার ঠোঁটে চুমু দিল। মেয়ে আয়। তারা লজ্জা পেয়ে নাফিজের বুকে মুখ লুকালো। নাফিস দুষ্টু হেসে তারাকে কোলে নিয়ে বেলকনি থেকে ঘরের দিকে গেল। তারা পাখি, তোমাকে পাওয়ার জন্য অনেক অনেক সময় পাবো আমি বেঁচে থাকলে। আর এখন তো তুমি আমারই, হারানোর ভয় নেই। সারাদিন অনেক ধকল গেছে তোমার, তুমি শুধু বিশ্রাম নেবে আজ। তারা অবাক হয়ে গেল নাফিজের কথাতে। আসলেই তো, এরকম কোনো স্বামী বাসর রাতে ভাবে? নাফিস তারাকে খাটের ওপরে বসিয়ে দিল। তোমার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে, তুমি বসো, আমি আনছি। নাফিস যেতে নিলেই তারা নাফিজের হাতটা ধরে বসে। নাফিজ সাথে সাথেই পেছনে ঘুরে তাকায়, একবার তারার দিকে, একবার তারার হাতের দিকে। কি হয়েছে? এখানে আমার ঔষধ কোথা থেকে আসবে? সৈকতকে বলে রেখেছিলাম, ও সবকিছু রেডি করে গাড়িতে তুলে দিয়েছিল। ও, হুম, হাতটা কি এখনো ধরে থাকবে নাকি ছাড়বে? নাফিস দুষ্টু হাসি নিয়ে কথাটা বলল। তারা সাথে সাথেই নাফিজের হাতটা ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসলো। নাফিজ শুধু ঔষধ এনে গ্লাসে পানি ঢেলে নিয়ে তারার পাশে এসে বসলো। নাও, খেয়ে নাও। আমি এই দুটো এখন খাই। আপনি কিভাবে জানলেন? সব সৈকত বলেছে। তোমার দায়িত্ব যখন নিয়েছি, এগুলোও তো আমার দায়িত্ব। তারা ঔষধ খেয়ে নেওয়ার পর নাফিজ গ্লাসটা পাশের ছোট্ট টেবিলে রেখে উঠে গিয়ে লাইটটা অফ করে দিল। তারপর বিছানার দিকে এগিয়ে আসলো। কি হলো, ঘুমাবে না? হুম, তুমি ওইদিকে শুয়ে পড়ো। তারা পা তুলে বিছানায় দেওয়ায় ঘেঁষা দিকটাই শুয়ে পড়ল। নাফিস ধীরে ধীরে উঠে তারার কাছে চলে গেল। অন্ধকারে যেন ড্রিম লাইটের আলোতে তারার মুখটা জ্বলজ্বল করছে। নাফিস নিজের চোখ সরাতে পারছে না। নাফিস একদম তারার কাছে চলে এলো। এদিকে তারার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। সবসময় একাই শোয়ার অভ্যাস তার। আর আজ, তারপর আবার নাফিজ এত কাছে। নাফিজ নিজের একটা হাত তারার মাথায় রাখলো, আরেকটা হাত তারার পেটের ওপর। তারপর তার কপালে চুমু দিল। নাও, ঘুমিয়ে পড়ো। হুম। তারা চোখ বুজতেই নাফিস তারার পাশে শুয়ে তারাকে বুকে জড়িয়ে নিল। অবাক হওয়ার আরেক ধাপ ওপরে উঠল তারা। তারা চুপ করে আছে, কিছুই বলছে না। তারার ভেতর যে আজ কি ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু তারাই জানে। নিয়তি, আগে কেন বলনি? তার প্রান্তরের সাথে মিশে যাবে আমি। আমরা দুজন সমান্তরাল নই, আমরা মিলব। আমাদের যে মিলতেই হবে। দুটো সরল রেখা ধীরে ধীরে নিজ নিজ রাস্তায় চলছিল। কেন বলনি যে তারা বাঁক নেবে, দুজনে মিলিত হবে একদম শীর্ষি বিন্দুতে? আমার তোমার প্রান্তটাও এক হবে। চারিদিকে এখনো অন্ধকার, রাতের আধার কাটেনি যেন। প্রভাতের শুরু হতে চলেছে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর থেকে। আজান শুনতেই আড়মোড়া দিয়ে উঠল নাফিজ। দেরি করা যাবে না, তাকে আগে মসজিদে যেতে হবে, তারপর আবার তারার কাছে। না হলে যে তার দিনই কাটবে। ইস, কি কঠিন কাজ তার। ভাবতে ভাবতে নাফিজ চোখ খুলল। নাফিজ চোখ খুলতেই যেন শক খেল। সে আর তারা দুজনেই দুজনকে জড়িয়ে শুয়ে আছে। নাফিজের হাতের ওপর তারার হাত। গতকালকের কথা মনে পড়তেই নাফিজ নিজের জিভ কামড় দিয়ে ধরল। সে তো ভুলেই গিয়েছিল সে তারা এখন স্ত্রী। এখন আর সাইকেল চালিয়ে তারাকে এক নজর দেখার জন্য ছুটে যেতে হবে না। তারার মুখের দিকে তাকাতেই নাফিজের মুখে হাসি ফুটল। গভীর ঘুমে মগ্ন তারা। ঘুমানোর কারণে চোখ মুখ ফোলা ফোলা লাগছে। মুখটা অনেকটাই রসগোল্লার মতো নাফিজের কাছে লাগছে। নাফিজ তারার দুই চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথেই তারা নড়ে উঠে নাফিজকে
আরো শক্ত করে জড়িয়ে ধরলো। নাফিজ আবার এই একই কাজ করলো। তারা আবার একটু নড়ে চড়ে আবারও শুয়ে রইল। নাফিজের বেশ মজা লাগছে তারাকে জ্বালাতে। নাফিজ এবার আরো ভয়ঙ্কর কাজ করলো। একদম তারার ঠোঁট যুগলের ওপর হামলা, গভীর হামলা। ঘুমের মধ্যেই তারা কেঁপে উঠল। দম বন্ধ হয়ে আসছে তারার। তারা চোখ খুলতেই অবাক পুরো। তার ঠোঁটের ওপর এমন হাবলে চলছে। তারা তো একে তো লজ্জায় শেষ, তার উপর পুরো কেঁপে যাচ্ছে তারা। তারা লজ্জায় চোখ বুজে নিল। একটু পরে নাফিস তারাকে ছাড়ল। উপুর হয়ে তারার মুখের দিকে চেয়ে রইল। নাফিজের আর কোনো রেসপন্স না পেয়ে তারা ভয়ে ভয়ে চোখ খুলল। নাফিজ উপুর হয়ে দুষ্টু হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। বউসোনা, চাঁদের কণা, উঠবে না? নাকি আরো কিছু থেরাপি দিব? নাফিজের কথায় এইদিকে তারা লজ্জায় শেষ। নাফিজ আর কিছু না বলে তারাকে কোলে নিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। নামাজ শেষ করে বসার ঘরের সোফায় বসে তারার ছবিতে মুখ গুজে বসে আছে মাহমুদা বেগম। মনটা তার একদম ভালো নেই। আব্রাহাম সাহেবও চায়ের কাপ সামনে নিয়ে বসে আছেন। তারাকে যেদিন থেকে নিজেদের কাছে পেয়েছিলেন, কখনো তারাকে দূরে রাখেননি নিজের থেকে। আর আজ পুরো একটা রাত গেল। এর মধ্যে গাসু নিচে নেমে এলো। দুজনেই ওইভাবে বসে থাকতে দেখে গাসুরও ভালো লাগছে না। গাসু নিজেও তারাকে খুব মিস করছে। মেজর সাহেব, গাসুর কথায় মাথা উঁচু করলেন আব্রাহাম সাহেব। কিছু বলবে গাসু? আপনি চা খাইতেন না? ঠান্ডা হয়ে যাইবে গা। খেতে ইচ্ছে করছে না গাসু। আপনারা যদি এই রকম কইরা পইরা থাকেন, আমার তো ভালো লাগতো না। তুমি বুঝবে না গাসু, কেন এত কষ্ট হচ্ছে আমাদের। নামাজ পড়ে এসে নাফিজ তারাকে বোরখা পরিয়ে দিল। বোরখা কেন পরাচ্ছেন ক্যাপ্টেন? ঘুরতে যাব তাই। এখন? এখন। সব ভুলে গেছো নাকি? সকালে হাঁটতে বের হবা না? দেরি হয়ে গেছে তো আপনার অফিস। আজ শনিবার। আর এমনিতেই তো আমি 3 দিনের ছুটি নিয়েছি। ও, চলো চলো। কিন্তু বাইরে সবাই তো দেখে ফেলবে। সবাই ঘুমিয়ে, কেউ দেখবে না। আর দেখলেই বাকি। আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাব, তাতে কার কি? ক্লাস নিয়ে হাঁটো এখন, চলো। নাফিস তারাকে নিয়ে বাইরে আসলো। গ্যারেজ থেকে সাইকেল বের করলো। তারার চোখ দুটো ছাড়া আপাদমস্তক ঢেকে দিয়েছে নাফিজ। নাফিজ এসে তারার হাত থেকে ক্রাশ নিয়ে সাইকেলের সাথে দড়ি দিয়ে বেঁধে দিল। আমি হাঁটবো কি করে এখন? চুপ, শুধু দেখে যাও। নাফিজ নিজে সাইকেলে উঠে একদম তারার সামনের সাইকেলে এনে থামলো। তারাকে উঠতে ইশারা করলো। তারাও উঠে বসলো নাফিজের পেছনে। নাও, এবার পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বসো। কাকে জড়িয়ে ধরবো? রাস্তার ওই 13 নাম্বার পাগলটাকে। কি? আমি ছাড়া এখানে কে আছে? আর আমাকে ছাড়া অন্য কাউকে জড়ানোর কথা ভাবলে না, তোমার ঠ্যাং ভাঙবো আমি। পারবো না। কেন? কই, কে দেখে ফেলবে তো? আমার লজ্জা করে। ওরে আমার লজ্জা রে। সকালবেলা ছাড়াতে গেছি, আরো শক্ত করে জড়িয়ে ধরেছেন উনি। সারা রাত আমার বুকের ওপর ঘুমিয়েছো, আর এখন বলছো লজ্জা করে? নাফিজ মাথাটা পেছনে ঘুরে তারার দিকে তাকালো। তারা চোখ নামিয়ে বসে আছে। ধরবে নাকি ফেলে দেবো? ধরছি তো। তারা ধীরে ধীরে দুটো হাত দিয়ে নাফিজের পেট অবধি পৌঁছাতেই নাফিজ তারার হাত দুটো আরো টেনে নিজের সাথে মেশালো। তারা এবার একদম নাফিজের গায়ের সাথে লেগে গেছে। এইবার ঠিক আছে, চলো যাওয়া যাক। কলিং বেলের শব্দ হতেই মাহমুদা বেগম সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। এত সকালে আবার কে? দেখো তো কে গিয়ে। দাঁড়াও, দেখছি। দরজা খুলতেই মাহমুদা বেগম চিৎকার দিয়ে উঠলেন, তারা! ক্লাস নিয়ে তারা দাঁড়িয়ে আছে, পেছনে নাফিজ দাঁড়ানো। মাহমুদা বেগম আর দেরি না করে তারাকে জাপটে ধরলেন। তারার চোখে মুখে চুমুতে ভরিয়ে দিলেন, যেন কত যুগ পর দেখছেন তারাকে। আমার সোনা, আমার পাখি। মা, আস্তে আস্তে। ভেতরে যেতে দিবে না? আয় আয়। নাফিজ, ভেতরে এসো বাবা। মাহমুদা বেগম মেয়ে জামাইকে নিয়ে ভেতরে ঢুকলেন। আব্রাহাম সাহেবও তারাকে দেখে কেঁদেই ফেললেন। বুকে জড়িয়ে নিলেন তারাকে। তারারও মন ভালো ছিল না। তাই ভাবলাম
হেই, এখন এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। তোমরা আজ থাকবে না? আসলে মা, বাড়িতে তো এখনো আত্মীয় স্বজন রয়েছে, আজকেই চলে যাবেন, কালকে তারাকে দিয়ে যাব আমি। কেন? তোমাকেও তো আসতে হবে, আমরা মেয়েকে একা কেন আসবে? না না, আমিও আসবো বিকালবেলা। চায়ের কাপ নিয়ে ছেলের বউকে পাশে বসিয়েছে লতিফা। এই দেখো, তোমার ছোট খালা শাশুড়ির ছবি। বাহ, আপনার সাথে তো ওনার অনেক মিল আছে। হ্যাঁ, আমাদের দুজনকে তো যমজ বলতো সবাই ছোটবেলায়। লতিফার ছবি অ্যালবামে নিয়ে তারাকে একে একে দেখাচ্ছেন। পাশে নাফিজও বসা। মাঝে মাঝে টি টেবিলের আড়াল থেকে তারার পায়ে ঘষেছে, দুষ্টুমি করছে। তারা কিছু বলতেও পারছে না। কথা বলতে বলতে একটা ছোট্ট বাচ্চার ছবি বের করলো লতিফা। এটা কে মা? কে আবার? তোমার বর। ওর 5 মাস বয়সের ছবি এটা। এত গোলুমোলু ছিলেন উনি? হুম, আরো আছে দেখো। তারা এবার অ্যালবামটা নিজের হাতে নিয়ে নাফিজের ছোটবেলার ছবিগুলো উল্টে পাল্টে দেখছে। তারা, হুম, তোমার ছোটবেলার ছবি আছে? আছে তো, কেন? নাফিজের কথার উত্তরটা তারা বেশ ভয়ার্থ কণ্ঠে দিল। কেন আবার? দেখতাম ছোটবেলায় কেমন ছিলে, এখন যেমন একটা পুতুল। আমার বৌমা ছোটবেলায় নিশ্চয় ওরকমই একটা পুতুল ছিল। তারা আমাকে দেখালেন না তো তোমার ছবি। কিভাবে দেখাবো? ফোনে তো নেই, বাড়িতে অ্যালবামে আছে। তাহলে কাল গিয়ে দেখবো। কাল? হ্যাঁ। অবাক হচ্ছ কেন? আর তুমি? নাফিজের কথার মাঝেই নাফিজের ফোনটা বেজে উঠল। অফিসের কল। তোমরা দেখো, আমি কথা বলে আসি। নাফিস ফোন হাতে নিয়ে চলে গেল। তারা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না কি করব? তুই আমাকে ছেড়ে চলে গেছিস। কাল যাবো তো। আর তুমিই তো বলেছো পরীক্ষা শেষ হওয়া অবধি তোমার কাছেই থাকবো। তাড়াতাড়ি আয়, আমার বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এভাবে বলো না। গাসু আছে না? গাসুয়াকে তো তুমি আরেক মেয়ে বলো। ও তো আছেই, সারাদিন টোটো কোম্পানি করে ভুলভাল ইংলিশই বলে হাসাচ্ছে। আহা, এটাই তো ওর কাজ। খালামণিরা সবাই চলে গেছে? হ্যাঁ, শুধু সৈকত আছে। ও চাইছিল ওর বাবা মার সাথে চলে যেতে, আমি যেতে দেইনি। কটা দিন থাকুক ছেলেটা। তোর শ্বশুর শাশুড়ি কেমন? খুব ভালো। জানো, আমাকে মা গালে তুলে খাইয়ে দিয়েছে। তাহলে তো খুব ভালো, আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। ওনারা তো 3-4 দিন পর নাকি দেশের বাড়িতে চলে যাবেন। আমাদেরও তো তেমনই বলেছিল। কি করবে বল, ভিটে মাটি সব ছেড়ে। আর কতদিন? তোর পরীক্ষা হয়ে গেলে ওখানেই তোদের বিয়েটা বেশ বড় করে দেওয়া হবে। না হলে আমার মেয়ের বিয়ে কি এত ছোট করে করতাম নাকি? আর কি দরকার মা, হয়েই তো গেছে। তুই থাম তো। ওষুধ খাচ্ছিস তো ঠিক মতো? হ্যাঁ, ক্যাপ্টেন মনে করিয়ে দেয় ভুলে গেলে। শোন, এখন থেকে ওটাই তোর পরিবার। ওদের নিয়ে ভালো থাকবি। ওদের সুখে তোর সুখ, ওদের কষ্টে তোর কষ্ট। ঠিক আছে? আচ্ছা, রাখছি। তোর বাপির জন্য রুটি বানাতে যাব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারা ফোনটা কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা হতেই মাহমুদা বেগম এর কথা বড্ড বেশি মনে পড়ছিল তার। কখনো মায়ের অভাব পায়নি সে মাহমুদা বেগমের থেকে। প্রতি সন্ধ্যাবেলা বাবা মায়ের সাথে বসে চা খাওয়া, গল্প করা তার নিত্যদিনের অভ্যাস। আজ তো বিকালবেলা শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করেছে। নাফিস কি কাজে বাইরে গিয়েছিল, তার আর একটুও ভালো লাগছে না। সকালেই ঘুরে এসেছে ও বাড়ি থেকে, তবুও কষ্ট হচ্ছে। তারা মুখ গোমড়া করে খাটের ওপরে বসে পা দোলাচ্ছে। প্রেয়সীর মন খারাপের কারণ হওয়ার জন্য তো আমি আসিনি। তারা, তার ছিটে ফোটা হাসিটাই আমি বড্ড ভালোবাসি। প্রতি মুহূর্ত চাই তার এই হাসির কারণ হতে। নাফিজের কণ্ঠ পেতেই মাথা তুলল তারা। তারার সামনে ধোয়া ওঠা চায়ের কাপ ধরে আছে কেউ। তার হাতের মালিকের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নাফিস দাঁড়িয়ে আছে। আপনি কখন এলেন? এসেই ফ্রেশ হয়ে চা বানিয়ে এনেছি। কই, আমি তো টের পেলাম না। ফোনে কথা বলাতে ব্যস্ত ছিলে তুমি। ও, হুম, নাও কাপটা ধরো। তারা নাফিজের কথাতে চায়ের কাপটা হাতে নিল। নাফিজ এসে তারার পাশে গা ঘেঁষে বসলো। তারা কাপে ঠোঁট ছুঁয়ে চুমুক দিচ্ছে।
নাফিজ আর চোখে সেটা দেখছে। আপনি তো ভালোই চা বানান ক্যাপ্টেন। হয়তো। আপনি খাবেন না? খাবো তো। আগে তুমি খাও। আপনার কাপ কোথায়? তোমার হাতে। নাফিজের কথায় তারা এবার নিজের হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার নাফিজের দিকে। নাফিজ তারার চাহনি দেখে হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, স্বামী স্ত্রী একই পাত্রে একসাথে খেলে মহব্বত বাড়ে তারা পাখি। নাফিজ নিজের কথা শেষ করে তারার থেকে কাপটা নিয়ে নিজেও চুমুক দিতে লাগলো। ক্যাপ্টেন, হুম, একটা কথা বলবেন? কি? কেন? আমার মতো মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করলেন। তারার কথা শুনে বেশ রেগে গেল নাফিজ। খাটের পাশের ছোট্ট টেবিলটার ওপরে কাপটা রেখে রেগে তারার দুই বাহু শক্ত করে ধরল। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, কি সমস্যা? বারবার এই কথা কেন বলো তুমি? নাফিজের ঝাঁকুনিতে তারার হাল বেহাল হয়ে যাচ্ছে। নাফিজের ক্রোধান্বিত চোখ দেখে তারা ভয়ে ঢোক গিলল। নিজের প্রতি নিজেরই রাগ লাগছে তারার। আগে জানলে সে ভুলেও নাফিজকে এমন প্রশ্ন করতো না। কি হলো বলো? আমি তো আমি তো করছো, হ্যাঁ? সব সময় আমাকে কষ্ট দাও কেন বলো তো? নাফিজের রাগ দেখে তারা বুঝতে পারছে না কি করা উচিত তার। কিছুটা ভেবে চট করে নাফিজের বুকে ঝাঁপিয়ে পড়ল তারা। লোমশ বুকে মুখ বুঝল না। নাফিজ হতভম্ব হয়ে গেছে তারার এমন কাজে। কিছুটা সময় পর নাফিজও ঠান্ডা হয়ে তারাকে জড়িয়ে নিল। সরি, আর কখনো যেন এমন না শুনি। কি করব বলুন? আমার বারবার মনে হয় আমি আপনার বোঝা হয়ে থাকবো হয়তো। তারা, যেখানে ভালোবাসা থাকে সেখানে বোঝা শব্দটা থাকে না, দায়িত্ব কর্তব্য থাকে। আর কখনো বলবা না। বললে তোমার সাথে কথাই বলবো না আমি। হুম। কাল সকালে কিন্তু তোমাদের বাড়িতে যেতে হবে, মনে আছে? হ্যাঁ, কাল তোমাকে নামিয়ে দিয়ে অফিসে যেতে হবে আমার। কেন? আর বলো না, একটা কাজ আছে। মিরপুর ক্যান্টনমেন্ট থেকে কয়েকজন স্টাফ আসবে, ওনাদেরকে নিয়ে কাজ আছে। ও, হুম। সকাল হতেই রান্নাঘরের সাথে এঁটে আছেন মাহমুদা বেগম। আজ তার মেয়ে জামাই আসবে। কত কাজ তার, কত পদের রান্না আর নাস্তা বানানো। কলিং বেলের আওয়াজ ভেসে এলো। আওয়াজ শুনেই যেন মনটা উত্তেজিত হয়ে গেল মাহমুদা বেগমের। তরকারিতে একটু পানি দিয়ে জালটা কমিয়ে দিয়ে মাথায় কাপড় টেনে ছুটলেন দরজার দিকে। গাসু, সৈকত, কোথায় তোরা? এই দেখ, তারা এসেছে বোধহয়। তারার বাপি, কোথায় তুমি? আব্রাহাম সাহেবও তড়িঘড়ি করে নিচে নেমে এলেন। মাহমুদা বেগমের আগেই গাসু দৌড়ে গিয়ে দরজা খুলল। আপা! গাসু তারাকে চাপকে ধরল গিয়ে। তারাও গাসুকে এক হাতে জড়িয়ে ধরল। গতকালও দেখা হয়েছে গাসুর সাথে, কিন্তু তবুও যেন গাসু এমনই করছে। তারাকে যে কত যুগ পর দেখছে। আপা, ওয়েল ডান। গাসু মাথা উঠিয়ে দাঁত কেলিয়ে কথাটা বলল। নাফিস তো ভ্যাবাচাকা খেয়ে গেল গাসুর কথায়। গাসু, তারা কি ভালো কাজ করেছো তুমি ওয়েল ডান বলছো? ও ফুলছোর দুলাভাই, আপনি দেখতেছি ইংলিশ পারেন না। হনেন, কেউ বাড়িতে আইলে তাকে ওয়েল ডান করতে হয়। গাসু, ওটা ওয়েলকাম, ওয়েল ডান না। ওই হইল। ইয়ে মানে আপা, ভুল হইয়া গেছে গা। পেছন থেকে মাহমুদা বেগম বলে উঠলেন। ওর কথা বাদ দে, সারাদিন এইসব বলে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে। গাসু, সরে দাঁড়াও, ওদেরকে ভেতরে আসতে দাও। আক্কাস ম্যাডাম। আক্কাস? এটা আবার কি গাসু? ও আপা, আপনিই তো কন হুইনাই হেডা হলো গিয়া ওকে নিউ টেলিভিশন। ও আল্লাহ, ভার্সন হয়ে গেছে রে। গাসু, সৈকতের কথা শুনে পেছনে তাকিয়ে গাসু মুখ ভেংচি দিয়ে বলল, ও, তার মানে তাই। আক্কাস গাসুর কথায় হো হো করে হেসে উঠল। সকালের খাবার শেষে সোফায় বসে গল্প করছেন সৈকত, আব্রাহাম সাহেব আর নাফিজ। হুট করে নাফিজের চোখ যায় টি টেবিলের ওপরে রাখা ফটো অ্যালবামের দিকে। এটা কিসের অ্যালবাম স্যার? ও, আর বলো না, এটা তারার ছোটবেলার ছবির কালেকশন। কাল থেকে ওর মা মন খারাপ করে সারাদিন একবার ফোন ঘেঁটে দেখছে আর একবার অ্যালবাম ঘেঁটে। তারার ছোটবেলার ছবিও আছে নাকি? হ্যাঁ, আছে তো। সৈকত অ্যালবামটা নিয়ে নাফিজের কাছে দিল। দেখ,
তোমার বউ কেমনের ছবি? ছোটবেলার ছোট্ট পুতুল যেন সে। দেখি তো। নাফিজ হাতে নিয়ে পাতা উল্টাচ্ছে। প্রথম দিকে তারাই এই সময় এর ছবিগুলো। আস্তে আস্তে ছোটবেলার ছবি আসছে। দুই পাশে বেনুনি করে, ক্রাসে বেল্ট পরে, স্কুল ড্রেস পরে অবস্থায় ছবি। নাফিজ দেখছে। আব্রাহাম সাহেব এটা ওটা বলছেন। কখন তুলেছিলেন, কেন তুলেছিলেন? অনেক পাতায় দেখে ফেলেছিলেন নাফিজ। হঠাৎ করে নাফিজের চোখ আটকে যায় একটা পাতায়। নাফিজের হাত কাঁপতে শুরু করলো সাথে সাথে। এটা কি দেখছে সে? চোখও যেন ছলছল করে উঠল। স্যার, এটা কার ছবি? এটা এটাও তো তারার ছবি। ওই তো 5-6 বছরের ছবি হয়তো। নাফিস ঘেমে যাচ্ছে পুরো ছবিটা দেখে। এটা কিভাবে হতে পারে? তার হারিয়ে যাওয়া 5 বছরের ছোট্ট মিষ্টি তারার ছবি অ্যালবাম। এ কিভাবে আসতে পারে? নাফিজের শ্বাসও যেন দ্রুত ওঠানামা করছে। স্যার, তারার এর থেকে ছোট বয়সের ছবি কোথায়? আর তো দেখছি না। নাফিজের কথায় বেশ দমে গেলেন আব্রাহাম সাহেব। সৈকত আর তিনি পরস্পরের দিকে তাকাচ্ছেন। আব্রাহাম সাহেবের মনে হচ্ছে কেন তিনি দেখাতে গেলেন এটা নাফিজকে। স্যার, বলুন না। নাফিজ, আমাকে ক্ষমা করে দিও। তোমার থেকে একটা কথা লুকিয়েছি আমি। কথা লুকানোর কথা শুনে আরো উৎসুক হয়ে উঠল নাফিজ। বুকের বাঁ পাশটাও যেন চিনচিন করে উঠল। কি কথা স্যার? আমি মাহমুদা, তারার বায়োলজিক্যাল বাবা মা নই। মানে? ও তাহলে? প্লিজ স্যার, খুলে বলুন। সে অনেক বড় ঘটনা। আব্রাহাম সাহেব বলতে শুরু করলেন। আজ থেকে অনেক বছর আগে আমার চাকরি তখন সবে শুরু। মাহমুদার সাথে আমার বিয়ে হওয়ার পর খুব সুখেই ছিলাম দুজন। না ভালোবাসার কমতি ছিল, না সুখের। কমতি ছিল একটা সন্তানের। 6 বছর বিয়ের বয়স হয়ে যায়। অনেক চেষ্টার পরও কনসিভ করতে পারেনি মাহমুদা। অনেক ডাক্তার দেখিয়েছি, সমস্যা মাহমুদারই ছিল। এই নিয়ে আত্মীয় স্বজন সবার থেকে কথা শুনেছি। আমার মা বাবাও আমার আবার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি পারিনি। সন্তানের জোর কি এতটাই বলো? একটা সন্তানের জন্য আমি আমার স্ত্রীকে ছাড়বো? আমার কাছে মনে হতো একটা কাপুরুষের কাজ এটা। এটা ভাবতাম আজ যদি আমার এমন হতো, মাহমুদাকে ছেড়ে যেতে হতো আমাকে। তাই সন্তান ছাড়াই না হয় থাকবো আমি। এই সিদ্ধান্ত নিয়েই কোয়ার্টারে চলে আসি মাহমুদাকে নিয়ে। মাহমুদা এস্টাবলিশড একটা মেয়ে, তবুও ওকে কম কথা শোনায়নি আমার পরিবার। এর মধ্যে সিদ্ধান্ত নিলাম আমরা একটা বাচ্চা দত্তক নেব। কিন্তু অনেক চেষ্টা করেছি, পাইনি। আমার ছোট বোন রংপুর থাকে, ওখানে ওর শ্বশুর বাড়ি। ওর দেবরের বিয়েতে যাওয়ার সময় ওর গাড়িতে একটা ছোট্ট বাচ্চা অ্যাক্সিডেন্ট করে। ও সাথে সাথে নিয়ে যায় সদর হাসপাতালে। কিন্তু বাচ্চাটার একটা পায়ের ওপরে গাড়ির চাকা পড়েছিল। অবস্থা ভালো ছিল না। আমার তখন ঢাকায় পোস্টিং, ছুটির দিন। ইমিডিয়েট ওকে ঢাকায় আনতে হবে বলে ও আমাকে খবর দেয় বাচ্চাটার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ওকে ঢাকার নামকরা হসপিটালে ভর্তি করা হয়। ওর কোনো পরিচয় জানতাম না আমরা কেউই। ওর বড্ড চিকিৎসার প্রয়োজন ছিল। আমি মাহমুদাকে নিয়ে যাই হসপিটালে। বাচ্চাটাকে দেখে মাহমুদা বড্ড বেশি আবেগী হয়ে পড়ে। আমি তো অবাক হয়েছিলাম ওইটুকুন বাচ্চার গায়ে এত মারের কালশিটে দাগ দেখে। মাহমুদা বেগম বলে খোঁজ না নিয়ে আগে ওর চিকিৎসা করাতে। ওর কথা শুনে আমি ওর সমস্ত চিকিৎসার ভার নেই। এইদিকে আমার বোন খোঁজ নিতে থাকে ওর নামে কেউ ডায়েরি করেছে কিনা পুলিশে। অদ্ভুত ব্যাপার, 1 সপ্তাহের বেশি হয়ে যায়, অথচ কেউ ওর নামে কোনো খোঁজই নেয়নি। এর মধ্যে ও ধীরে ধীরে সুস্থ হতে থাকে, কিন্তু ডাক্তার বলে হয়তো হাঁটতে পারবে না ও কখনো। হাড়ে খুব বাজেভাবে ফ্র্যাকচার হয়েছিল। ওর পরিচয় না পাওয়ার পর মাহমুদা বলে ওকে দত্তক নেব আমরা। আমি তবুও অপেক্ষা করি। 1 মাস কাটে, কারোর খোঁজ পাইনি। অবশেষে আমি সব ব্যবস্থা করি, ওকে দত্তক নেই।
তারা সুস্থ হওয়ার পর পর কথা বলতো না, হঠাৎ করে চিৎকার করে উঠত, নতুন মা, বাবাই, আরো কিছু নাম বলতো ঘুমের ঘরে। ভয় পেত প্রচন্ড। ডাক্তার বলেছিল ও ট্রমার মধ্যে চলে গেছে, আর এখন ওর ভালো চিকিৎসা করালে হয়তো পাটা ঠিক হতেও পারে। ওকে নিয়ে বিদেশে পাড়ি দেয়। মাহমুদা আর ওকে ওখানে রেখে দেশে চলে আসি। ওইদিকে ওর চিকিৎসা হতে থাকে। সবই চলে, কিন্তু হুইল চেয়ার হয় ওর জন্য সীমাবদ্ধ। ও আমাকে, মাহমুদাকেও ভয় পেত। কখনো বলতো বাড়ি যাব, কখনো বলতো আমাকে মেরো না নতুন মা। ওর কথা শুনে বুঝতাম হয়তো ওর সৎ মা ছিল, না হলে কেন নতুন মা বলবে আর এরকম চিৎকার করে ভয় পাবে। এরপর ওর পরিবারের কোনো খোঁজ নেইনি আমি। যে পরিবার এইরকম ফুটফুটে বাচ্চাকে এইভাবে মারতে পারে, তাদের কাছে আর ফেরত দিতে চাইনি ওকে। তারা আস্তে আস্তে একটু স্বাভাবিক হতে থাকে। আমার আর মাহমুদার সাথে ও ফ্রি হতে থাকে। তবুও মাঝে মাঝে ওই যে বিভিন্ন নাম ডাকে। মাহমুদা ওকে বলতে শেখায়, মা ডাক, আমাকে বাপি ডাক। ও কিছুই বলতো না। প্রায় 2 বছর পর ও প্রথম মাহমুদাকে মা ডাকে, আমাকেও বাপি ডাকতে শুরু করে। সেই থেকে আমার পাখিটাকে নিয়ে আমার সব। আব্রাহাম সাহেব থামলেন। নাফিজের চোখ পানিতে ভরে এসেছে। স্যার, তার আর কিছু মনে নেই? আছে হয়তো। ও যত বড় হয়েছে আমরা কখনো বুঝতে দেইনি। অতীত নিয়ে ভাবতে দেখেছি। ও নাম ওই নাম ডাক হয় হয়তো। যা মনে আছে, ছোট্ট বাচ্চা ছিল। চেহারা মনে আছে কিনা বলতে পারবো না, অনেক বছর তো হয়ে গেছে। আর আমি চাইও না ওইসবও মনে রাখুক। কত না জানি কষ্ট পেয়েছে আমার পাখিটা। স্যার, আপনি যেমন বললেন, ও তো যথেষ্ট বড় ছিল, নাম বলতে পারবে তো নিজের। বলেছিল তো, ওর মাথায়ও চোট লেগেছিল। আল্লাহর রহমতে তেমন বেশি লাগেনি, তাই হয়তো ওর নামটা বলতে পারতো। কি নাম ছিল ওর? ও দেখতে যেমন তেমনই, মিষ্টি। মাহমুদা পরে চায়নি এই নাম থাক। ও ঠিক করেছিল আমাদের অন্ধকার আকাশের তারা ও, এই জন্য ওর নাম তারা রেখেছিল। নাফিজের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। এত বড় সত্যি আজ তার সামনে, সে ভাবতেই পারছে না। নাফিস, তারা আর যাই হোক, এখন আমার মেয়ে। তুমি এই নিয়ে ওকে কিছু বলো না। না স্যার, স্যার, আমাকে বের হতে হবে। আমি তারার সাথে দেখা করে আসি। আব্রাহাম সাহেব কিছু বলতে যাবে, তার আগেই নাফিজ একদম দৌড়ে উঠল সিঁড়ি বেয়ে। তার বুকের ব্যথাটা যে আজ আরো বেশি। সে তো তারাকে সবকিছু বলেছিল, তবুও কেন তারা সেদিন কিছু বলেনি? কেন? উত্তর পাচ্ছে না নাফিজ। চোখ মুছতে নাফিজ তারার ঘরে গেল। আজ অতীত বর্তমান সবকিছু যেন একাকার হয়ে যাচ্ছে নাফিজের কাছে। নাফিজ ঘরে ঢুকতেই তারা দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ফিরল। তারা ক্রাশ নিয়ে উঠে দাঁড়িয়ে নাফিজের দিকে এগিয়ে এলো। ক্যাপ্টেন, আপনাকে একটা জিনিস দেখাবো। জানেন, আমি একটা ছবি এঁকেছি। আমার ইচ্ছে আমাদের ঠিক ওই রকম একটা ছোট্ট বাড়ি হবে। ক্যাপ্টেন, আপনি। তারা দমে গেল নাফিজের কোনো সাড়া না পেয়ে। নাফিজের দিকে তাকিয়েই তারা যেন আঁতকে উঠল। নাফিজ কাঁদছে, চোখ মুখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বড্ড রেগে গেছে আজ সে। ক্যাপ্টেন, আপনি কথা বলছেন না কেন? নাফিজ তারার দিকে একবার তাকিয়ে দরজাটা লক করে দিল। নাফিজের এমন কাজে ভয় পেয়ে গেল তারা। নাফিজ দরজা লাগিয়ে একটু একটু করে এগোতে এগোতে একদম তারার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ক্যাপ্টেন, কি হয়েছে আপনার? কিছু বলছেন না কেন? কি বলবো? কি বলে ডাকবো তোমায়? কি বলে ডাকবেন মানে? তারার কথা শুনে নাফিস তেড়ে এসে তারার 2 বাহু শক্ত করে ধরল। কি বলবো? তারা নাকি মিষ্টি? নাকি মিষ্টি নাকি তারা? নাফিজের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল তারার। কি হলো, কথা বলছো না কেন? তারার 2 বাহু ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, নাফিজ। তারা মাথা নিচু করে ফেলেছে।
কি উত্তর দেবে সে? সে কি তবে বেশি দেরি করে ফেলেছে? তারার হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো নাফিজ, নিজের চুলের ভেতর হাত ঢুকিয়ে জোরে চুল টানছে। এইদিকে অঝরে চোখের পানি তো পড়ছে। এটা কিভাবে করতে পারলি তুই? কিভাবে? তুই জানিস আমার যন্ত্রণাটা? জানিস তুই? দম বন্ধ হয়ে যাওয়া যন্ত্রণা, নির্ঘুম রাতের যন্ত্রণা। তুই সব সময় শুধু কষ্টই দিয়েছিস আমাকে মিষ্টি, সব সময়। আজ দেখ, তুই তারা হয়েও সেই কষ্ট আমাকেই দিলি। কি করে পারলি আমাকে নিয়ে এভাবে খেলতে? আমার চোখের পানিগুলো কি একবারও তোর চোখে পড়েনি? এতটাই নিষ্ঠুর তুই? একবারও কি তোর হৃদয় ভেজেনি? আমাকে আজ এইভাবে ক্ষতবিক্ষত করে দিলি তুই, এইভাবে? নাফিজ হাউমাউ করে দাঁতে দাঁত চেপে কাঁদছে। তার ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ওই যে শব্দটা বাইরে যাবে যে, কি দরকার মানুষকে সেটা শোনানো? বাইরের শব্দটা সকলকে শোনানো যায়, কিন্তু ভেতরের রক্তক্ষরণটা কাউকে দেখানো যায়? নাফিজের কান্না দেখে তারাও কেঁদে ফেলেছে। তার ছোট্ট একটা ভুল যে এইভাবে নাফিজকে কষ্ট দেবে, এটা জানলে তারা হয়তো সেই দিন কিছুই লুকাতো না। নাফিজ আবারও তারার দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল, তারাকে জাপটে ধরলো নিজের সাথে। আমি কত অপেক্ষা করেছিলাম, এমন একটা দিনের অপেক্ষা করতাম যেদিন আমার মিষ্টি আসবে আমার কাছে, আমি বুকে জড়িয়ে নেব ওকে, আমি ছাড়বো না। কিন্তু এত বড় কষ্টটা আমাকে কিভাবে দিলে তারা, বলো? নাফিস তারাকে ছেড়ে দিল, খাটের ওপরে গিয়ে বসলো। তুই একটা বিশ্বাসঘাতক, প্রতারক, মিথ্যুক তুই। তুই কখনো আমাকে ভালোবাসিসনি। বড্ড স্বার্থপর তুই। ছোটবেলায় আমার কাছে আশ্রয় পেতি, এই জন্য আমি ছাড়া কিচ্ছু চিনতিস না। আর আজ বড় হয়েও তুই একটা স্বার্থপর। তারা এবার আর চুপ থাকতে পারলো না। তারা বলল, বাহ, তুমি আমাকে এইভাবে স্বার্থপর বলতে পারলে নাফিস ভাইয়া? নাফিস ভাইয়া, ডাক্তার শুনে কখন আরো যেন ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে নাফিজের। এতগুলো বছর পর সেই ডাক, যার জন্য তার এত অপেক্ষা, এত চোখের পানি, এত সাক্ষী ছিল। খবরদার, একদম ওই নামে ডাকবি না তুই আমাকে, একদম না। 100 বার ডাকবো। কি করবে তুমি? বাহ, খুব ভালো কথা বলতে না শিখিয়েছিস। এখন এটা বল, কেন করলি এমন? কেন? কি করতাম আমি? বলে দিতাম আমি সেই মিষ্টি। তোমার কি আদৌ তোমার মিষ্টি পাখির কথা মনে আছে নাফিস ভাইয়া? তারার প্রশ্নে বিস্ফোরিত চোখে তাকালো নাফিজ। মানে? তুমি তারাকে নিয়ে ভেবে বসেছিলে, নিজের সব কিছু তাকে নিয়ে ভাবতে শুরু করেছিলে। মিষ্টি নামে যে কেউ ছিল সেটা কিভাবে ভুলে গিয়েছিলে? আর তুমি কি বলেছিলে? মিষ্টিকে ভালোবাসো? আমি না হয় কিছুই বুঝতাম না, তুমি তো সব বুঝতে, এখনো বোঝো। এটা বলো তো, ভালোবাসলে তুমি এই তারাকে নিয়ে স্বপ্ন কিভাবে দেখলে? তুমি কখনো মিষ্টিকে ভালোই বাসনি, সব তোমার আবেগ। তারার প্রত্যেকটা কথা যেন নাফিজের হৃদয়কে ছিদ্র করে দিয়ে যাচ্ছে। অবাক হয়ে যাচ্ছে নাফিজ। তবে কি সে ভুল করেছিল? তার অপেক্ষা করাই কি উচিত ছিল? আজ তারা তার এত বছরের অপেক্ষাকে মিথ্যা বলে দিল। কি হলো? কথা বলো। আমি না হয় ভুল, নাফিস ভাইয়া, ছোট ছিলাম আমি। কি বা মনে আছে আমার? বড় হতে হতে তোমাদের চেহারাগুলোও ঠিক মতো মনে নেই আমার। আর তুমি তো সেই ছোট নাফিস নেই। নিজেই দেখো, আমি কিভাবে চিনবো তোমাকে? আমি নিজেও তো জানতাম না তুমি আমার সেই নাফিস ভাইয়া, আমার সেই বন্ধু, যার নামটা আজও মনে আছে আমার। বাপির মুখে যেদিন থেকে শুনতাম ক্যাপ্টেন নাফিজ নামে একজন সোনাম, আমার বারবার মনে হতো তুমি কি যেন একটা হতে চেয়েছিলে, আর্মি অফিসার। আমি তো তোমাকে চিনতেই পারিনি। আর যতবার তোমার সাথে কথা হয়েছে, কখনো একবারও তুমি বলনি মিষ্টি নামে কেউ ছিল তোমার জীবনে। কেন বলনি বলো? মিষ্টির প্রতি এত টান থাকলে কেন বলনি তখন? আর রইল সেদিন জানানোর কথা, কি জানতাম আমি? কি জানাতাম আমি? তুমি নিজেই তো বললে এর আগেও একজন তোমাকে এই পরিচয় দিয়েছিল, তারপর থেকে
তুমি বিশ্বাস করো না কাউকে। আমি সেখানে কিভাবে বলতাম, কি প্রমাণ দিতাম? ছবির কথাটাও মাথায় আসেনি আমার। এত কিছু আমি ভাবিনি। আমি তখন শুধু এটা ভেবেছিলাম, একবার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিলাম, আজ সেই কাছের বন্ধু, আরো ভালোবাসার মানুষ, তার চেয়ে বড় কথা স্বামী, তাকে হারাতে চাইনি আমি। তোমাকে যদি বলতাম, তুমি যদি বিশ্বাস না করতে তখন। এই জন্য তারা হয়েই থাকতে চেয়েছি আমি। আর থাকবোই বা না কেন? তুমি কি চেনো মিষ্টিকে? তুমি তো ভুলে গেছো মিষ্টিকে। মিষ্টিকে যদি তুমি ভালোই বাসো, বিয়ে করলে কি করে তারাকে? আর তুমি নিজেই বলছো তোমার জীবন জুড়ে এরপর শুধু তারাই থাকবে। মিষ্টির অস্তিত্ব তুমি নিজেই মুছে দিয়েছো। তারার কথাতে ধম মেরে বসে আছে নাফিজ। তারা চুপ হয়ে গেছে, নাফিজের দিকে তাকিয়ে আছে। নাফিজ এবার চোখ মুছে উঠে দাঁড়ালো, তারার একদম মুখোমুখি দাঁড়ালো। ঠিকই বলেছ তারা, ভুল আমার। পরিবারের কথা ভেবে নিজে একটু স্বস্তির সাথে বাঁচতে আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছি। তার থেকেও বড় ভুল করেছি মিষ্টির অপেক্ষা করে, এতগুলো বছর কাটিয়ে এত চেষ্টা চালিয়েছি ওকে খোঁজার। খুঁজতে খুঁজতে আজ সেই নদীর কিনারায় এসে পৌঁছালাম। সেই শুনেছি নদীটাই আমার নয়, অপেক্ষা করাটাই ছিল আমার ভুল। তুমি আমার কথা শোনো, তুমি ভুল বুঝছো। কিভাবে পারলি তুই মিষ্টি, এত বড় কথাগুলো বলে দিলি? আমি আজও সকালে উঠে ফোনের সামনে থেকে একবার দেখে যাই ছোট্ট মিষ্টি পাখিকে। আমি যতবার তারার কথা ভাবি, তার থেকে দুবার বেশি ভাবি মিষ্টির কথা। ওই নামটা আমার রক্তে মিশে আছে যেন। আমি এতগুলো বছর অপেক্ষা করেছি, এতগুলো বছর, তাও কিনা একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্য। সে বড় হয়েছে, কি হয়েছে, কেমন হয়েছে, সেটা না দেখেই আজ যখন ক্লান্ত পথিকের মতো একটু বিশ্রামের জন্য তারার খোঁজে গেছি, তখন তুই এটা বলে দিলি আমি মিষ্টিকে ভুলে গেছি। অনেক কষ্ট দিয়েছিস আজও তুই আমাকে, কিন্তু এই কথাগুলো বলে এতটাও কষ্ট না দিলেও পারতি। কাটা জায়গায় মরিচ লবণ ছিটিয়ে দিয়েছিস একদম। নাফিজ চোখ মুছে চলে যেতে নিলেই তারা নাফিজের হাত ধরে বসে। আমার কথাটা শোনো তুমি। তারা নাফিজের দিকে এগোতে গেলেই নাফিজ ধাক্কা মেরে ফেলে দেয় তারাকে। আহ! এতটাই জোরে দিল নাফিজ তারাকে, ছিটকে ফ্লোরে পড়েছে একদম। ব্যথায় উফ করে উঠল তারা, চোখ দিয়ে পানি চলে এসেছে। নাফিজ দরজা খুলতে যাবে, তার আগেই তারাকে ওই অবস্থায় দেখে থেমে যায়। দ্রুত কোলে তুলে নেয় তারাকে, খাটে এনে শুইয়ে দেয়। নাফিজ তারাকে ছেড়ে দিতে গেলে তারা নাফিজের শার্টের কলার ধরে বসে। নাফিজ মলিন হাসি দিয়ে কলারটা ছাড়িয়ে নেয়। আমার কথাটা শোনো নাফিস ভাইয়া, ভালো থাকিস। তোর পায়ের ব্যথার কাছে আমার বুকের ব্যথাটা কিছুই না। আজ থেকে সব শেষ। না তারা, না মিষ্টি, কেউ থাকবে না নাফিজের জীবনে। তোর আমার সম্পর্ক এখানেই শেষ। আর কোনোদিন তোর সামনে আসবো না, কখনো না। ভালো থাকিস যন্ত্রণা। নাফিস তারার কপালে চুমু দিয়ে চোখ মুছে দরজা খুলে বেরিয়ে গেল। ক্যাপ্টেন, ক্যাপ্টেন শুনুন না আমার কথা। তারা আর উপায় না পেয়ে উঠে বসে কষ্ট করে গ্লাসটা আরেক পা দিয়ে ফ্লোর থেকে টেনে আনলো। সে সেটা উঠিয়ে হাতে নিয়ে নিজেও বাইরে গেল। তারা নিচে নামতেই দেখতে পেল না নাফিসকে। আব্রাহাম সাহেব বসে আছেন। বাপি, হ্যাঁ মা বলো। ক্যাপ্টেন কোথায়? ও তো চলে গেছে, ইউনিট থেকে ওকে ডেকেছে। আবার ওর মা বাবাকে নাকি তাদের গ্রামের বাড়িতে দিতে যাবে। এই সপ্তাহ আসতে পারবে না ও। তোকে কিছু বলেনি? না না, বলেছে। আচ্ছা, ওপরে গিয়ে রেস্ট নে। দুদিন আগে চাপ গেছে তো তোর। হুম। আব্রাহাম সাহেবকে মিথ্যা বলল তারা, না হলে তিনি চিন্তা করবেন। নিজের ঘরে গিয়ে নাফিজের নাম্বারে কয়েকবার ফোন করলো তারা, কিন্তু নাফিজ ফোন তো তুললই না, উল্টো সুইচ অফ করে দিল। এক সপ্তাহ কেটে গেছে, ঘরে শুয়ে কাঁদছে তারা। নাফিজ এই কয়দিনে একবারও তার সাথে যোগাযোগ করেনি। তারার ইচ্ছে করছে ও বাড়ি ছুটে যেতে নাফিজের কাছে, কিন্তু কি বলে যাবে সে?
এর মধ্যে মাহমুদা বেগম আর আব্রাহাম সাহেব ঘরে এলেন। তারা মাহমুদা বেগমের কথা শুনে তড়িঘড়ি করে চোখ মুছে উঠে বসলো তারা। মা, কিছু বলবে? হুম। আব্রাহাম সাহেব, মাহমুদা বেগম দুজনেই তারার দুই পাশে গিয়ে বসলেন। কি হয়েছে তারা? নাফিজ চলে যাওয়ার পর থেকে এমন ঘরবন্দি হয়ে থাকো, নাফিজের ফোনও বন্ধ। কিছু কি হয়েছে তোমাদের মধ্যে? বাপি, মা, তারা কেঁদেই দিল দুজনের সামনে। একে একে সবকিছু খুলে বলল। মাহমুদা বেগম, আব্রাহাম সাহেব অবাক হয়ে গেছেন সব শুনে। তারা, মা, তুমি কি তোমার পরিবারের কাছে যেতে চাও? কিসের পরিবার? তোমরাই আমার পরিবার, আর কেউ না। মা, আমি ওখানে যেতে চাই না। আমি ক্যাপ্টেনকে হারাতে চাই না মা। মা, আমি নাফিজের কাছে যাব মা। ও বাপি, আমাকে নিয়ে চলো না। আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি ওনাকে। দুজনকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল তারা।